আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি সরলরেখার 3 নাম্বার মাস্টার ক্লাসে। এন্ড যথারীতি তোমাদের সাথে আমি আছি শোভন। সো চলো আমরা আর সময় নষ্ট না করে দ্রুত ক্লাসটা শুরু করে দিই। সো আমরা আজকে 3টা টাইপ নিয়ে আলোচনা করব। সো প্রথম টাইপটিতে আমরা আলোচনা করব ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে। দ্বিতীয় টাইপে আমরা আলোচনা করব সামান্তরিকের চতুর্থ শীর্ষ নিয়ে এবং ক্ষেত্রফল নিয়ে এবং পাশাপাশি সঞ্চয়পথের সমীকরণ নিয়ে। তো চলো শুরু করি। আজকে আমরা ক্ষেত্রফল নিয়ে অনেক ধরনের ম্যাথ করব, দেখতেই পাচ্ছ এটা 3 স্টার দিয়েছি। সো প্রথমে আমরা একটু শর্ট রিভিউ করি ক্ষেত্রফলের ফর্মুলাগুলো কি ছিল। এই ফর্মুলাগুলো মোস্টলি আমরা ক্লাস 9-10-ই শিখে ফেলেছিলাম। সো আমরা জানতাম একটা ত্রিভুজের যদি কিনা 3টা শীর্ষ দেওয়া থাকে এ, বি এবং সি, সেক্ষেত্রে আমরা ক্ষেত্রফলের ফর্মুলা হিসেবে ব্যবহার করতাম হাফ দিয়ে। এই প্যাটার্নে আমরা ফর্মুলাটা লিখতাম, অথবা আমরা যেহেতু এখন আমরা নির্ণায়কের মান বের করতে পারি, আমরা কিন্তু এইভাবেও ফর্মুলাটা লিখতে পারি এবং উভয় ক্ষেত্রে কিন্তু মান কি আসবে, সেম আসবে। এবং এখানে একটা জিনিস লক্ষণীয় যে যখন তুমি রিটেনে ম্যাথ করবা অবশ্যই বর্গ একক এই কথাটা লিখতে হবে, ঠিক আছে? এমসিকিউ এর ক্ষেত্রে যেহেতু অপশনই দেওয়া থাকে সেক্ষেত্রে লিখা না লিখা ম্যাটার করবে না, বাট রিটেনে এটা খুব ভালো মতো মনে রাখবা যে অবশ্যই বর্গ একক কথাটা কিন্তু লিখতে হবে, ঠিক আছে? সো এই ফর্মুলাটা আমরা কিভাবে জেনারেট করতাম? আমরা যেটা করতাম যে আমরা এইটাকে মাল্টিপ্লাই করতাম, এটাকে মাল্টিপ্লাই করতাম, এটাকে মাল্টিপ্লাই করতাম এবং এদের সবার আগে কি দিতাম, প্লাস দিতাম। অনুরূপভাবে আশা করি তোমাদের মনে আছে যে আমরা আবার এই বরাবর গুণ করতাম এবং এই প্রত্যেকটার আগে কি দিতাম, মাইনাস দিতাম। এবং এখানে বেশ গুরুত্বপূর্ণ কয়েকটা ফ্যাক্টর ছিল। প্রথম ফ্যাক্টরটা ছিল এই যে তুমি এ বি সি বিন্দুগুলা নিচ্ছ, সাপোজ এখানে বিন্দু আছে এ, এখানে আছে বি, এখানে আছে সি। সো এদের পজিশন যদি একটু ওলট পালট হয় সেক্ষেত্রে ক্ষেত্রফলের মান সেম থাকবে কিন্তু চিহ্ন পরিবর্তন হতে পারে। আই গেস তোমাদের মনে আছে যে আমরা এ বি আর সি যে নিব এটাকে এন্টি ক্লকওয়াইজ যদি আমি ভ্যালুগুলো বসাই, কারণ আমরা দেখতে পাচ্ছি x1 y1 কিন্তু আবার ক্লাসটি কি হচ্ছে, রিপিট হচ্ছে। সেক্ষেত্রে আমরা এন্টি ক্লকওয়াইজ বসালে ভ্যালুটা পজিটিভ পাই, যদি ক্লকওয়াইজ বসে আমরা ভ্যালুটা নেগেটিভ পাই। কিন্তু আমরা জানি ক্ষেত্রফল কখনো কি হয় না, নেগেটিভ হয় না। এই জন্য আমরা জোর করে অলওয়েজ পজিটিভ ভ্যালুটা নিই, ঠিক আছে? আশা করি এগুলো সবই তোমাদের মনে আছে। যেমন এই যেখানে এবিসির কথা যদি বলি, তুমি যদি কিনা এই কলমটা ঘোরাও, এখানে এ রোটেট করলাম, এরপর বি পেলাম, এরপর রোটেট করলাম, সি পেলাম, অর্থাৎ এখানে পয়েন্টগুলো এন্টি ক্লকওয়াইজ কিন্তু সাজানো আছে। আর এখানে খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, সেটা হচ্ছে একটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি শূন্য হয় তাহলে আমরা বলবো যে এখানে কোনো ক্ষেত্রফল তৈরি হচ্ছে না, অর্থাৎ বিন্দু তিনটি সমরেখ আছে। সেই কথাটার মানে কি, সাপোজ মনে করো আমি তোমাকে 3টা বিন্দু দিলাম, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট আর এখানে একটা পয়েন্ট। তো এখন যদি তুমি এদেরকে যোগ করো তুমি অবশ্যই একটা ত্রিভুজ পাবা। যেহেতু ত্রিভুজ পাচ্ছ তাহলে মাঝে এদের ত্রিভুজ ক্ষেত্র পাবা, অর্থাৎ এই ক্ষেত্রের একটা ক্ষেত্রফলও তুমি পাবা। হোয়াটস অ্যাবাউট এই সেম গ্রাফটাই আছে, মনে করি এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে আরেকটা পয়েন্ট নিলাম, কিন্তু তৃতীয় যে পয়েন্টটা সে মনে করো ওই রেখার উপরই অবস্থিত আছে। সেক্ষেত্রে তুমি যদি এদেরকে যোগ করে দাও তাহলে কিন্তু তুমি কোনো ক্ষেত্র পাচ্ছ না। অর্থাৎ তুমি যদি একটা কাল্পনিক ভাবে এখানে একটা ত্রিভুজ চিন্তা করো, এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, শূন্য হবে, ঠিক আছে? তো তার মানে আমি যদি কখনো দেখতে পাই যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য, তাহলে ওই বিন্দুগুলো সমরেখ বা একই সরল রেখায় আছে, আমরা এটা মনে রাখবো, ঠিক আছে? যেমন আমরা যদি কিনা আমাদের প্রথম ম্যাথটার দিকেই তাকাই, আমাদের এই ম্যাথটা করার কোনো প্রয়োজনই নাই, ডাইরেক্ট অ্যান্সার হচ্ছে সরল রেখার উপর। কেন? চলো প্রশ্ন পড়ি, ঠিক আছে? তো প্রশ্নে লেখা হচ্ছে 3টি বিন্দু যথাক্রমে পি দেওয়া আছে, কিউ দেওয়া আছে, আর দেওয়া আছে। যদিও ওদের পয়েন্টগুলো ত্রিমাত্রিক দেওয়া, তোমরা ফিজিক্সে কিন্তু ত্রিমাত্রিক পড়েছো, বাট স্টিল এটা কোনো ম্যাটার করবে না। কেন করবে না? কারণ বলেছে এই পি কিউ আর এর ক্ষেত্রফল কত, শূন্য। তো যেহেতু পি কিউ আর এর ক্ষেত্রফল শূন্য, তাহলে ওই বিন্দু তিনটা কোনো ত্রিভুজই গঠন করতে পারবে না। তো যেহেতু ত্রিভুজ গঠন করতে পারবে না, তাহলে তাদের অবস্থা কি ভাই, তারা হচ্ছে একই সরলরেখার উপর আছে। তো একদম ঝটপট ম্যাথ, ঠিক আছে? সো এরপর আমরা যদি কিনা পরের আরেকটা কনসেপ্টে যাই, সেটা হচ্ছে আমাদের ইউজুয়ালি যেটা হয় যে 3টা বিন্দু দেওয়া থাকে। এখন তুমি যখন কিনা এই ম্যাথগুলা করো, যদি কিনা এইটা ক্যালকুলেশন করতে চাও, যেহেতু তোমাদের ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে ক্যালকুলেটর অ্যালাউড না, সেক্ষেত্রে ক্যালকুলেশনটা একটু কষ্ট হয় আর কি করতে, ঠিক আছে? বাট যদি কিনা কখন এর মধ্যে যে কোনো একটা ভ্যালু 0 হয়, তখন কিন্তু তোমার জীবনটা অনেক সুন্দর হয়ে যায়। কেন সুন্দর হয়ে যায় তুমি দেখো, এখানে আমি তোমাদেরকে ক্যালকুলেট করে দেখাই। যেমন মনে করো আমি এটার ক্ষেত্রফল যদি বের করি, প্রথমে এখানে একটা হাফ আছে, দেন এখানে মনে করো আমি দিলাম যেহেতু 3টা ভ্যালু, এন্ড আমি কিন্তু যে কোনো ভ্যালুকেই চাইলে আগে পরে লিখতে পারি। আচ্ছা এখানে আমরা এটাকে 2 বানাই দিই, তাহলে হয়তো এটা আরো মিলবে, বাট 3 হলেও সমস্যা ছিল না, যাই হোক। সো আমরা যদি কিনা এখন এটাকে ক্যালকুলেট করি, আমি কিন্তু আমার ইচ্ছা মতো চাইলে পয়েন্টগুলো বসাতে পারি, তাই না? তো আমি এখানে মনে করো প্রথমে 0 0 বসালাম, ঠিক আছে? এরপর সাপোজ আমি x1 y1 বসালাম, তারপর এখানে x2 y2 বসালাম। আর আমরা জানি প্রথম ভ্যালুটাকে কি করতে হয়, আবার রিপিট করতে হয়, তাহলে এখানে আমি আবার 0 0 দিলাম। এখন তোমরা হয়তো কেউ কেউ বলতে পারো যে ভাইয়া আপনি কিন্তু ক্লকওয়াইজ বসান নাই, আপনি এন্টি ক্লকওয়াইজ বসান নাই, আপনি হয়তো উল্টাপাল্টা করে ফেলছেন।
এখানে কোনো সমস্যা নাই, ঠিক আছে? আমি যেভাবেই খুশি বসাবো একটা ভ্যালু পাবো। যেহেতু এমসিকিউতে আসছে, আমি জোর করে তখন এই যে ম্যাথ গুলো আছে এগুলোতে জাস্ট পজিটিভ ভ্যালুটা নিব, দ্যাটস ইট। ইভেন ইফ রিটেনও সমস্যা নেই, জাস্ট লাস্ট লাইনে বলে দিলেই হবে যে ক্ষেত্রফল ঋণাত্মক হতে পারে না, তখনও তুমি জাস্ট পজিটিভ ভ্যালুটা নিলেই হবে। এখন আমি কেন আমার ইচ্ছা মতো ভ্যালু নিয়েছি, কারণ দেখো আমি যদি এখন এটাকে গুণ করি কত আসবে, 0। এটাকে যদি গুণ করি সেটাও কত আসবে, 0। তার মানে আমার কেবলমাত্র এই ভ্যালুটা আমার কনসার্ন, ঠিক আছে? আবার অনুরূপ ভাবে তুমি লক্ষ্য করে দেখো, আমি যদি কিনা এবার এগুলো তো পজিটিভের জন্য ছিল, নেগেটিভের জন্য যদি নেই, এই ভ্যালুটা কত আসবে, স্টিল 0। এই ভ্যালুটাও কত, 0। কারণ 0-র সাথে যে কাউকে গুণ করলে কি আসবে, 0 আসবে। তার মানে হচ্ছে ইভেনচুয়ালি আমার জাস্ট এই ভ্যালুটা প্রয়োজন হচ্ছে। তার মানে তুমি লক্ষ্য করে দেখো আমাদের ক্যালকুলেশন কিন্তু অনেক কমে গেল। তো আমরা যেটা করব, এক্সাম হলে যখন এই ধরনের ম্যাথ আসবে, আল্লাহর কাছে দোয়া করব যাতে কিনা অন্তত একটা 0-0 থাকে। যদি 0-0 থাকে তাহলে জীবন সুন্দর, ঠিক আছে? তাহলে আর কোনো গ্যাঞ্জাম নাই। তাহলে ক্যালকুলেশনটা কি হবে, খুব সিম্পল। এখানে দেখো আমি প্রথমে লিখবো হাফ, যদি এটাকে গুণ করি আসবে x1 y2, ঠিক আছে? তারপর এখানে কি করব, মাইনাস, এখানে কি লিখবো x2 y1। আমাদের কিন্তু পুরো ক্যালকুলেশন করার কোনো দরকার হচ্ছে না। আর অবশ্যই লাস্টে কি লিখে দিব, বর্গ একক লিখে দিব, ঠিক আছে? তো আমি তোমাদের একটা ম্যাথ করে দেখাই। যেমন এখানে দেখো 3টা বিন্দু দেওয়া আছে, তো ওরা প্রথমটা 0-0 দিয়েছে। যদি প্রথমটাও 0-0 না হতো, আমি জোর করে প্রথমটাকেই 0-0 ধরতাম। কেন? যাতে আমার ক্যালকুলেশন ইজি হয়। আর আমরা অলরেডি জানি যে বিন্দু ওলট পালট হলে আসলে ভ্যালুর কোনো সমস্যা নেই, জাস্ট প্লাস মাইনাসের সমস্যা। তো আমি যদি এই ম্যাথটা করতে চাই, আমার পরীক্ষার হাতে সময় খুবই কম, ঠিক আছে? তো আমি কি করব, আমি সিম্পলি প্রথমে এখানে একটা হাফ দিব। হাফ দেওয়ার পরে কি কি আছে, 3 আছে, আর হচ্ছে 3 - 5 আছে। আমার কিন্তু বাকিগুলা লিখার আর কোনো প্রয়োজন নাই। তাহলে এক্ষেত্রে যেটা হবে, এই দুটাকে গুণ করে দিব, গুণ করে দিলে আসবে হচ্ছে -15। এখানে গুণ করে দিব আসবে -9, সামনে একটা হাফ, তাহলে এখানে হচ্ছে এই ভ্যালুটা হবে হচ্ছে -24। 2 দিয়ে যদি ভাগ করে দিই -12। আর আমরা অলরেডি বলেছি যে ক্ষেত্রফল নেগেটিভ হয় না, তো আমরা কিন্তু চাইলে এখানে একটা পরম মান সাইন দিয়ে এটাকে পজিটিভ বানাই দিতে পারি। তাহলে অ্যান্সার আসবে হচ্ছে 12। অথবা আমরা কোনো কোনো বইয়ে দেখেছি যে ওরা এই জায়গাতেও একটা পরম মান সাইন দিয়ে দেয়, যাতে ইভেনচুয়ালি আসলে রেজাল্ট কখনো নেগেটিভ না আসে। তুমি তোমার ইচ্ছা মতো একভাবে একটা প্রসিড করলেই হচ্ছে, কোনো আসলে সমস্যা হচ্ছে না, ঠিক আছে? তো আমরা হচ্ছে এবার নেক্সট ম্যাথে চলেছি। সো নেক্সট ম্যাথটাই দেখো, তুমি হয়তো এখন বলবা যে ভাই এখন তো কোনো 0-0 নাই, এখন আপনার কি হবে? সো যেহেতু 0-0 নাই, এটা আমি দুইটা প্রসিডিউরে করতে পারি। একটা প্রসিডিউর হচ্ছে আমরা নর্মালি কলেজে যেভাবে করেছি সেটা আমি তোমাদেরকে দেখাবো, আর পাশাপাশি এটাকে আমি জোর করে 0 বানিয়েও চাইলে অঙ্কটা করতে পারবো, ঠিক আছে? এমসিকিউ এর জন্য কিভাবে, চলো দেখি। প্রথম কথা হচ্ছে আমি আগে নর্মালি করি। সো নর্মালি যদি করতে চাই, প্রথমে আমাকে কি করতে হবে, একটা হাফ দিতে হবে। হাফ দেওয়ার পর আমি পয়েন্ট গুলা লিখবো। এখানে হচ্ছে -5 1, তারপর এখানে হচ্ছে 4 5, এখানে হচ্ছে 7 -4। দেন আমাদের কাজ কি, প্রথম ভ্যালু গুলাকে আবার রিপিট করা। তাহলে এখানে কি আসবে, এখানে আসবে -5 আর 1। দেন এবার তুমি তোমার পরের কাজ করো, তুমি ক্যালকুলেট করা শুরু করো। সো হাফটা এখানে ওর মতো থাকুক। এখানে এটা কত আসবে, -25, তারপর এটা আসবে কত, -16, তারপর এটা আসবে কত, +7। ঠিক আছে, এই পার্টটুকু তুমি ক্যালকুলেট করবা। আবার এই জায়গায় তারপর মাইনাস দিয়ে কি পরের গুলা করবো। সো পরের গুলাতে কি আছে আমরা দেখি। এই জায়গায় আসবে হচ্ছে 4, এই জায়গায় আসবে হচ্ছে 35, এই জায়গায় আসবে হচ্ছে 20। ঠিক আছে, তো এই পুরাটা হচ্ছে আমি ব্র্যাকেটের মধ্যে ক্লোজ করে দিলাম। এবার জাস্ট নরমাল ক্যালকুলেশন। তো ক্যালকুলেশন যদি করি, এখানে হাফ ওর মতো থাকুক। এই জায়গায় হচ্ছে আমরা যেটা দেখতে পাবো -25 আর এখানে +7 আছে, তাহলে এই জায়গায় আসবে হচ্ছে এটা -31, দেন -41, এর সাথে যদি 7 অ্যাড করি তাহলে এটা আসবে হচ্ছে -36। ঠিক আছে, এই পাশে আসবে -36। আর ওই পাশে কি আসবে, চলো আমরা দেখি। ওই পাশে যেটা হবে যে এখানে আসবে হচ্ছে 35 আর 20, তাহলে ওইটা আসবে হচ্ছে 25, আর এখানে আছে হচ্ছে 35 55, তাহলে এখানে হচ্ছে আবার 4 আছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা যেটা পাবো, এখানে হচ্ছে আমরা যদি পুরোটাকে সাম করি, এটা আসবে 39, আর এখানে হচ্ছে 20, তাহলে এখানে আসবে হচ্ছে 59। অলরাইট, সো তাহলে দেখো এখানে, আর যেহেতু আমরা অলরেডি বলেছি যে আমরা জোর করে অলওয়েজ পজিটিভ ভ্যালুটা নিব, তাহলে এখানে দেখো ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি, নিচে তো 2 থাকছে, আর উপরে আমরা পাচ্ছি হচ্ছে এখানে 5 পাচ্ছি, 1 হাতে থাকছে, এখানে 8, এটা হচ্ছে 95। ওকে, তাহলে এবার আমি যদি কিনা পুরাটাকে ফার্দার ক্যালকুলেট করি, তাহলে হচ্ছে আমরা ইজিলি হচ্ছে পাবো হচ্ছে এই ভ্যালুটা 46.5। ঠিক আছে, আমরা ক্যালকুলেট করলে এই ভ্যালুটা পাবো। কারণ এটাকে যদি তুমি যে সমস্ততে নিয়ে যাও, তাহলে এখানে হচ্ছে 46 সমস্ত হাফ। ঠিক আছে, এভাবে ভ্যালুটা আসবে। অলরাইট, তাহলে আর হচ্ছে আমরা ক্ষেত্রফল অলওয়েজ পজিটিভ নিব, আর রিটেনে আসলে অবশ্যই বর্গ একক লিখবো। তো এই জিনিসগুলো আমরা জানি। তো তুমি চাইলে এভাবে ম্যাথটা করতে পারো। পাশাপাশি তুমি চাইলে আরেকটা ওয়েতেও ম্যাথটা করতে পারো। সে ওয়েটা কি, চলো আমরা দেখি। এই যে ভ্যালুগুলো আছে এর মধ্যে কোনোটাই কিন্তু 0-0 না।
তো তুমি এর মধ্যে যে কোনো একটাকে 0 0 বানায় ফেলো। সো এর মধ্যে দেখা যাচ্ছে মোটামুটি -5 আর 1 জিরোর কাছাকাছি আছে। তাহলে তুমি এটাকে 0 0 চিন্তা করো, এটাকে 0 0 চিন্তা করলে কি আসবে? এখানে আসবে প্রথমে 0 and 0। ফাইন। এবার দেখো, আচ্ছা, সো প্রথম পয়েন্টটাকে তুমি মনে মনে কি চিন্তা করলা? তুমি চিন্তা করলা হচ্ছে 0 0। এবার আমরা ওই যে আগের মাস্টার ক্লাসটাতে আমরা কিছু শর্টকাট শিখেছি না, ওগুলো এখন অ্যাপ্লাই করব, কম কম বেশি বেশি। তুমি দেখো, এইটাকে ছিল হচ্ছে -5, তুমি 0 বানিয়েছো, তাহলে কি করেছো? 5 যোগ করেছো, তাই না? তাহলে এখানেও তুমি 5 যোগ করো, এখানেও তুমি 5 যোগ করো। তাহলে এরপরের পয়েন্টটা কি হবে? 4-এর সাথে 5 যোগ করলে এখানে আসবে হচ্ছে 9, আর এখানে 5 যোগ করলে আসবে হচ্ছে 12। ওকে, এরপর কি করবা? এরপর দেখো, কোটিতে ছিল 1, তুমি বানিয়েছো 0, মানে কি তুমি 1 কমিয়েছো। তাহলে এবার প্রত্যেকটা কোটি থেকে তুমি 1 কমাও, 1 কমালে 5 থেকে 1 কমালে কত হবে? 4 হবে। আবার -4 থেকে 1 কমালে কত হবে? -5। তাহলে তুমি নতুন পয়েন্ট পেয়ে গেলা, এবং এগুলো যদি তুমি যে গত দিনের ক্লাসটা যদি বেশি বেশি প্র্যাকটিস করো, এগুলো খুব দ্রুত করে ফেলতে পারবা। মানে তুমি প্রথম যে কাজটা করলে এই পয়েন্ট গুলাকে চেঞ্জ করে এই পয়েন্ট গুলা বানায় ফেললা, দেন এখন আমি কিন্তু এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। তো এই ফর্মুলা যদি আমি ইউজ করি, দেখো প্রথমে কি 9, আর এখানে 4, এখানে 12, এখানে -5, আর সামনে একটা হাফ চিন্তা করব। এবার আমি জাস্ট ক্যালকুলেট করবো, তো এখানে আসবে হাফ। এই বরাবর যদি আমি গুণ করি 5 নং 45, তাহলে এখানে আসবে হচ্ছে -45, আর এখানে যদি আমি গুণ করি এটা আসবে হচ্ছে -48। ঠিক আছে, তাহলে এখানে আসবে হচ্ছে -45, আর এখানে আসবে -48। তাহলে এবার আমি যদি কিনা এদেরকে ফার্দার ক্যালকুলেট করি, তাহলে এখানে আসবে হচ্ছে নিচে হাফ, আর উপরে আসবে হচ্ছে মাইনাস 92, এটা হচ্ছে 62। তাহলে এখানে আসবে হচ্ছে 23, তাহলে এখানে আসবে 93। তাহলে এই জায়গায় আসবে হচ্ছে -93। সো যেহেতু এটা -93, তাহলে এটাকে আমি সিম্পলিফাই করলে পাবো 46, আর এখানে হাফ। ঠিক আছে, আচ্ছা, এই ক্যালকুলেশনটা আমরা একটু চেক করি আবার ফার্দার। সেটা হচ্ছে 5 -5 1 ছিল, 4 5 ছিল, 7 আর -4 ছিল। তাহলে এখানে হচ্ছে -25, -16 আর 7, এখানে আসবে হচ্ছে 4, এখানে আসবে 35, এটা হচ্ছে +20। তাহলে এবার যদি এখানে আমি চেক করি, তাহলে এখানে আসবে হচ্ছে 5 আর 4, এটা আসবে হচ্ছে 9। ঠিক আছে, আর এখানে 3 আর 2, তাহলে 59। ঠিক আছে, আর এই জায়গায় যদি একটু চেক করে দেখি, এখানে আসবে হচ্ছে, এখানে ছিল +7, 7 থেকে যদি আমি 6 বাদ দিই 1, 1 থেকে যদি কিনা আমি আরো 5 বাদ দিই, তাহলে হচ্ছে, দাঁড়ো, এটা হচ্ছে -16। দাঁড়ো, আমরা একটু ক্যালকুলেটরের হেল্প নিয়ে ফেলি এই জায়গাটার ক্যালকুলেশনটা। তাহলে এখানে হচ্ছে -25 -16, আর এখানে হচ্ছে +7। আচ্ছা, একটু ভুল করেছিলাম, এটা হচ্ছে -34 হবে। এক্স্যাক্টলি, মানে আমার কাছেও মনে হচ্ছিল যে একটু ক্যালকুলেশন মনে হয় এরর হয়েছে। তাহলে এই জায়গায় আসবে হচ্ছে 93। হ্যাঁ, এবার পুরো জিনিসটার ক্যালকুলেশন ঠিক আছে। তো এবার যদি কিনা আমরা দেখি যে আমরা কিন্তু সিমিলার প্রসিডিওরই ম্যাথটা করলাম, তাহলে এটা ক্যালকুলেট করলে আমরা হচ্ছে পাচ্ছি 46 সমস্ত, ঠিক আছে, 1/2। সো এই হচ্ছে আমাদের আইডিয়াটা। পুরা জিনিসটা আমি একটু রিক্যাপ করি যেহেতু তোমাদের বুঝতে যেন সুবিধা হয়। প্রথম, এবং দেখো মানে অলরেডি আমরা কিন্তু ডিসঅ্যাডভান্টেজটা বুঝতে পারছি যে এখানে যেহেতু ক্যালকুলেশন অনেক বড়, এবং এটা অনেকবার অনেক ইউনিভার্সিটিতে আসছে, এবং তার উপর ক্যালকুলেটর নাই। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কিন্তু তাড়াহুড়ায় ক্যালকুলেশন ভুল হতেই পারে। যেমন ভাইয়া কিন্তু অলরেডি এই জায়গায় ভুল করেছে। এই জায়গায় হচ্ছে কি হওয়ার কথা ছিল, এখানে 25 আর -16 আছে, তাহলে এটা হওয়ার কথা ছিল -41। এই ভ্যালুটা হওয়ার কথা ছিল -41। এর সাথে আমি যদি 7 কে সাম করি, তাহলে এটা কি হবে? -34। ঠিক আছে, কিন্তু আমি যদি র্যাদার এই ট্রিক্সটা অ্যাপ্লাই করি, মানে একটা কথা আছে না যে দাগ থেকে যদি ভালো কিছু হয় তবে দাগই ভালো, এরকম হলো আর কি ব্যাপারটা। যে আমি ম্যাথটা ভুল করাতে একটা সুবিধা হয়েছে যে তোমরা অন্তত আরো ভালো মতো রিয়ালাইজ করতে পারবা যে আসলে এই শর্টার ওয়েতে ক্যালকুলেশন করাটা তোমার জন্য বেটার হতে পারে। ঠিক আছে, সো তার মানে আমরা চাইলে এই ট্রিক্সটা ইউজ করতে পারি, অথবা চাইলে কিন্তু আমরা এই ট্রিক্সটাও ইউজ করতে পারি। যার যেটা সুবিধা, যাদের মনে হয় ক্যালকুলেশন অনেক স্মুথ, অনেক ভালো, তারা চাইলে এটা করতে পারো। আর যারা কিনা আমার মতো একটু ক্যালকুলেশন ভুল টুল করার চান্স আছে, তারা চাইলে এটা করতে পারো। এখন একটা প্রশ্ন রাখতে পারে যে ভাইয়া, মানে ম্যাথ যে দুইটা করলাম এটা যে হইছে, মানে আপনারটা যে হচ্ছে, এটার আসলে নিশ্চয়তাটা কি? নিশ্চয়তা খুব সিম্পল, আমি তোমাদেরকে দেখাই। মনে করো আমি তোমাদেরকে একটু এঁকেই দেখাই। এখানে মনে করো আমি একটা ছবি ড্র করলাম, করার পরে এখানে আমি একটা ট্রায়াঙ্গেল আঁকি। সো মনে করো হচ্ছে ট্রায়াঙ্গেলটা দেখতে এইরকম কিছু একটা। আচ্ছা, সো এই ট্রায়াঙ্গেলটার দিকে যদি তুমি লক্ষ্য করো যে এই ট্রায়াঙ্গেলটা কি অবস্থায় আছে, যে ওর কোনো, আচ্ছা আমি নতুন করে এই ট্রায়াঙ্গেলটা ড্র করি।
সো এই যে ট্রায়াঙ্গেলটা, ওর মনে করো পজিশনটা এরকম কোন একটা জায়গায়, ওর ইনিশিয়াল পজিশনটা মনে করো হচ্ছে এরকম কোন একটা জায়গায়। ওকে, সো এই যে ইনিশিয়াল পজিশনের আমি যে ইয়োলো ট্রায়াঙ্গেলটা আঁকলাম, ওর ক্ষেত্রফল আসলে কোনটা? এই মাঝের জায়গাটা, তাই না? তো এখন আমি যদি কিনা এটার মনে করো আলাদা আলাদা স্থানাঙ্ক আছে, ঠিক আছে? এখন এই সেম ট্রায়াঙ্গেলটা যদি কিনা আমি টেনে এনে এই নিচে বসিয়ে দিই, তো আমি যদি সেম ট্রায়াঙ্গেলটা মনে করো টেনে এনে এই জায়গায় যদি বসিয়ে দিই, তাহলে লক্ষ্য করে দেখো ওর একটি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু 0 0 হয়ে যাচ্ছে, বাট স্টিল ওর মাঝের এরিয়াটা কি থাকছে? সেম থাকছে। ঠিক আছে, এটাকে ম্যাথমেটিক্সে হচ্ছে ট্রান্সলেশন বলে, যে আমি চাইলেই হচ্ছে এই ট্রায়াঙ্গেলটাকে টেনে এই জায়গায় নিয়ে আসতে পারি, স্থানাঙ্ক চেঞ্জ হবে কিন্তু মাঝের ক্ষেত্রফলের কোনো পরিবর্তন আসবে না। অলরাইট, সো আই গেস তোমরা বুঝতে পেরেছো আমি কি কি বোঝানোর চেষ্টা করেছি। সো আমি যদি পুরো জিনিসটাকে সামারাইজ করি, সেটা হচ্ছে আমাদের যখনই তিনটা পয়েন্ট দিবে, ক্ষেত্রফল বের করতে বলবে, আমরা হচ্ছে দোয়া করব কি থাকে, যাতে একটা 0 0 থাকে। কারণ যদি 0 0 থাকে, জীবন সুন্দর, পুরা ম্যাথ করা দরকার নাই, এভাবে হাফ প্রসেসে করলেই এমসিকিউ এর জন্য ইনাফ। কিন্তু এখন যদি কিনা না মনে করো তোমার জীবন এত সুন্দর না, এখানে তিনটা পয়েন্টই আছে, তখন তুমি কি করবা? তুমি চাইলে একটা প্রসেস হতে পারে আমরা 9 10 বা ইন্টারমিডিয়েটে কলেজে যেভাবে করেছি, তুমি চাইলে এভাবে করতে পারো, অথবা আমি তোমাদের মাত্র যে প্রসেসটা শিখালাম এটাকে উদ্ভাসে ডিসুম মেথড বলে, তুমি চাইলে ডিসুম করে এই ট্রায়াঙ্গেলটা টেনে এই জায়গায় নিয়ে আসতে পারো, এন্ড দেন এই জায়গায় পয়েন্ট গুলা তাহলে একটা 0 0 বানায় ফেলবা। সিমিলার ভাবে কম কম বেশি বেশির আইডিয়া ব্যবহার করে বাকিগুলা চেঞ্জ করবা। লাভ কি? লাভ হচ্ছে তোমার ক্যালকুলেশনটা আরেকটু ছোট হয়ে যাচ্ছে। অলরাইট, তো চলো এবার আমরা নেক্সট ম্যাথে চলে যাই। তো এই ম্যাথটা আসলে আর করার কোনো প্রয়োজনই নাই, কারণ এটা অলরেডি আমরা প্রুফ করে ফেলেছি। আমরা শিখেছি যদি এরকম থাকে, আমরা জাস্ট x1 y1 x2 y2 এই জিনিসটুকু লিখবো, এটা গুণ করবো এটা গুণ করবো, সামনে অবশ্যই হাফ দিব। ভাইয়া হচ্ছে প্রায় হাফ দিতে ভুলে যাই, সো ক্লাসে যদি আমি হাফ দিতে ভুলে যাই অবশ্যই মনে করাই দিবা ক্লাসে, আর এখন যদি ভুলে যাই তুমি অবশ্যই হাফটা লিখে নিবা, ঠিক আছে? আর রিটার্ন থাকলে অবশ্যই বর্গ একক, ভাই এই জিনিসটাও ভুলে যাই, ঠিক আছে? আচ্ছা, সো যাই হোক, এবার আমি যদি এটা ক্যালকুলেট করি, এখানে হাফ, এখানে হচ্ছে x1 y2 মাইনাস x2 y1, তো আমরা বুঝতেই পারছি আমাদের অ্যান্সার হচ্ছে কোনটার সাথে মিলে? অপশন বি এর সাথে মিলে। সো দিস ইজ আওয়ার অ্যান্সার, ঠিক আছে? সো আমরা চলো এবার আমরা যদি নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথটা তোমাদের কারো কারোর জন্য হয়তো একটু নতুন, বাট এটা বেশ ইন্টারেস্টিং একটা ম্যাথ। তো চলো আমরা আগে ডিসকাস করি। সেটা হচ্ছে এই ম্যাথে কি বলেছে, একটি ত্রিভুজের শীর্ষবিন্দু সমূহ পোলার স্থানাঙ্কে দেওয়া। সারা জীবন কার্টেসীয় করেছে, এবার ওরা কি দিয়েছে? পোলার দিয়েছে। তো ওরা কি বলেছে? একটা হচ্ছে পোল, একটা বিন্দু আরেকটা বিন্দু, এবার ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক। সো এই ম্যাথটা তুমি দুইভাবে করতে পারো। ভাব এক, তুমি হচ্ছে তোমার কলেজে যেভাবে তুমি হচ্ছে আগের চ্যাপ্টার গুলা বা আগে তুমি কি কার্টেসীয়টা পারো। সো কার্টেসীয় কি, ধরো পোল, আমরা যদি পোলের যে আমরা হচ্ছে অলরেডি হচ্ছে গত ক্লাসে আমরা দেখেছিলাম না, প্রথম ক্লাসটাতে, প্রথম মাস্টার ক্লাসে আমরা দেখেছিলাম যে পোলের যেটা কিনা থাকে মূল বিন্দু, সেটাই আসলে কার্টেসীয়তে হচ্ছে অরিজিন, সেটা মানে হচ্ছে 0 0, ঠিক আছে? সো সেই 0 0 ইউজ করতে পারো। আবার এটাকে তুমি কার্টেসিয়ানে কনভার্ট করতে পারো, এটাকে কার্টেসিয়ানে কনভার্ট করতে পারো, এভাবে কিন্তু তুমি খুব দ্রুত ম্যাথটা করে ফেলতে পারো। এটার আরেকটা প্রসেস আছে, সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি, আগে এই প্রসেসটা দেখাই। সো এটা যদি আমি তোমাদের দেখাতে চাই, দেখো প্রথমে কি 0 0, আচ্ছা 0 0 তো আর আমাদের বের করার দরকার নাই, হচ্ছে না, কারণ হচ্ছে যে আমরা যে এই ট্রিক্স ইউজ করে ম্যাথটা করে ফেলবো। সো চলো দেখি। তো প্রথমে হচ্ছে এখানে √2 আছে, তার মানে এখানে আর হচ্ছে √2, আর এখানে π/4 হচ্ছে থেটা, ঠিক আছে? এটাকে r1 θ1 এভাবে নাম দিলাম, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে x1 কত? r1 cos θ1, তাহলে এখানে r1 হচ্ছে √2, আর cos θ1 এটা হচ্ছে cos π/4, cos এটা হচ্ছে π/4। সো π/4 মানে কত? π/4 মানে হচ্ছে আমরা জানি 45 ডিগ্রি, 45 মানে হচ্ছে 1/√2, তাহলে 2, এখানে 1/√2, √2 কাটা, তাহলে এটা আসবে হচ্ছে 1, ঠিক আছে? সিমিলার ভাবে আমি এখন y1 বের করব। y1 কত? r1, এবার আসবে হচ্ছে sin θ1, ঠিক আছে? তাহলে এখানে θ1 এর মান কত? θ1 হচ্ছে π/4, তো এটা তো একটু ইজি হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে √2, এটা হচ্ছে 1/√2, এটাও কাটাকাটি করলে 1, তাহলে আমি আরেকটা পয়েন্ট পেয়ে গেলাম 1 1। এবার আমরা নেক্সট পয়েন্টে যাই, 2 আর π/3। সো নেক্সট পয়েন্টটা হচ্ছে আমি এখানে করি। সো এখানে যদি আমি x2 বের করতে চাই, x2 সমান কত? 2 আর হচ্ছে cos π/3, তাহলে এখানে হচ্ছে 2 2 থাকবে, ঠিক আছে? π/3 মানে হচ্ছে cos 60, ঠিক আছে? আর cos 60 মানে হচ্ছে হাফ, তাহলে এখানে হচ্ছে আমরা হাফ লিখবো, তাহলে এখানে আমরা পাবো কত? শুধু 1। ওকে, আচ্ছা এরপর হচ্ছে আমরা y2 বের করব। y2 যদি বের করতে চাই, তাহলে 2 cos, সরি cos না, এবার আসবে sin, 2 sin π/3,
তাহলে এখানে হচ্ছে 2 থাকবে, sin π/3 মানে কত? sin π/3 মানে হচ্ছে 60, 60 মানে হচ্ছে √3/2, তাহলে এখানে √3/2। তাহলে এখানেও আমরা 2 2 কাটা দিব, তাহলে এখানে থাকবে শুধু √3। তাহলে আমরা কিন্তু মোটামুটি ভ্যালুগুলো পেয়ে গিয়েছি। তো যদি ভ্যালু পেয়ে যাই তাহলে হচ্ছে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা এখন মানগুলা বসাই। তো আমরা যদি এখানে মানগুলা বসাই, যে আমাদের ফর্মুলা কি, হাফ, দেন হচ্ছে x1 y1 হচ্ছে 1 1, দেন হচ্ছে x2 y2 সেটা কত, 1 আর √3। ঠিক আছে, দেন আমি যদি ক্যালকুলেট করি, প্রথমে একটা হাফ থাকবে, এটা আসবে √3, এখানে আসবে -1। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন সি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এটা হচ্ছে একটা প্রসিডিউর হতে পারে। আরেকটা প্রসিডিউর নিয়ে এখন আমরা আলোচনা করব। আরেকটা প্রসিডিউর হচ্ছে আমরা একটা ফর্মুলার মাধ্যমে এই ম্যাথটা করতে পারি। ঠিক আছে, তো যখনই পোলার থাকবে তুমি মনে রাখবা, পোলারের ক্ষেত্রফলের একটা ফর্মুলা তুমি মনে রাখবা, সেটা হচ্ছে হাফ অফ r1 r2 সাইন θ1 ডিফারেন্স θ2। ডিফারেন্স কেন দিলাম, মানে θ1 মাইনাস θ2 ও লিখতে পারো, আবার θ2 মাইনাস θ1 ও লিখতে পারো, মানে উল্টাটাও লিখতে পারো। এখন তুমি প্রশ্ন করতে পারো যে এই ফর্মুলা কোত্থেকে আসছে। খুব সিম্পল, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, সো এখানে আবার কন্ডিশন আছে, একটা পয়েন্ট 0 0 হতে হবে, মানে একদম এই ম্যাথটা হতে হবে। যদি পোল থাকে, আমি লিখে দিই ডিটেইলে। মনে করো পোল আছে, একটা পয়েন্ট আছে r1, একটা পয়েন্ট আছে হচ্ছে r1 θ1, আর একটা পয়েন্ট আছে মনে করো r2 θ2। ঠিক আছে, তাহলে এই পয়েন্টগুলো যদি তুমি মান বসালে কি আসবে, দেখো এখানে হচ্ছে হাফ। সো তুমি যদি কিনা হচ্ছে পোলারে হচ্ছে প্রত্যেকটার ভ্যালু বসাও, সো পোলারে কি প্রথমে কি আমরা হচ্ছে এইটাকে যদি কনভার্ট করে ফেলি, এখানে হচ্ছে পোলের মান যদি বসাই, যদিও পোলের অরিজিনাল মান হচ্ছে আমরা গতদিন বলেছিলাম যে 0, বাট এখানে ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা 0 0ই বসাচ্ছি। দেন এখানে r1 এর জায়গায় আমি কি বসাবো, r1 এর জায়গায় বসাবো হচ্ছে x ইকুয়ালস টু, মানে আমরা ইউজুয়ালি কি করি, আমাদের ইউজুয়াল ফর্মুলা হচ্ছে এটা, এই যে x1 y1 মাইনাস x2 y2। তাহলে আমি এই ফর্মুলাতে ডাইরেক্ট মান বসাই, তাহলে আমার ক্যালকুলেশন আরো কম হবে। তো আমি ডাইরেক্ট মান বসাই, তাহলে এখানে কি হাফ, দেন x1 এর জায়গায় কি বসাবো, r1 cos θ1। ঠিক আছে, আর y1 এর জায়গায় কি বসাবো, r1 sin θ1। ঠিক আছে, আবার এই জায়গায় কি করব, এখানে বসাবো r2 cos θ2 x2 এর মান, আবার এখানে কি বসাবো r2 sin θ2। ঠিক আছে, তো এবার তুমি যদি এদেরকে ফার্দার ক্যালকুলেট করো, এই জায়গায় আমি একটু ব্যারিয়ার দিয়ে দিই, তাহলে তুমি আই গেস অলরেডি বুঝে গেছো ফর্মুলাটা কিভাবে এসেছে। কোনাকুনি গুণ করো, তাহলে r1 cos θ1 r2 এখানে হচ্ছে sin θ2। ওকে, এই যে এই বরাবর গুণ করলাম, দেন এখানে মাইনাস দাও, মাইনাস দিয়ে কি লিখবা, লিখবা হচ্ছে r1 sin θ1, আর এখানে হচ্ছে r2 এই বরাবর, তাহলে cos θ2, cos θ2। অলরাইট, তাহলে এবার হচ্ছে তুমি জাস্ট নরমাল ক্যালকুলেট করো। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমরা চাইলেই হচ্ছে এখানে r1 r2 এদেরকে কমন নিতে পারি। সো কমন নিয়ে এদেরকে আমি বাইরে পাঠিয়ে দিই, তাহলে এখানে কি আসবে, হাফ অফ r1 r2। ওকে, দেন এখানে বাকি কি থাকবে, এই জায়গায় আসবে হচ্ছে sin θ2, এই যে এই sin θ2 নিলাম, cos θ1 নিলাম, আর এখানে হচ্ছে cos θ1। ওকে, আর এখানে তারপর মাইনাস দিব, সেখানে মাইনাস দিয়ে লিখবো হচ্ছে এই যে এটা sin θ1 cos θ2। ঠিক আছে, তাহলে এখানে লিখবো sin θ1 cos θ2, এইভাবে জিনিসগুলো লিখলাম। তাহলে আমাদের ফর্মুলা কি চলে আসে, হাফ অফ r1 r2 এখানে sin θ2 মাইনাস θ1। ওকে, এখন তুমি বলতে পারো না আপনি তো θ1 ডিফারেন্স θ2 লিখেছেন। কেন লিখেছি, ওই যে তুমি যদি কিনা একটা কাজ করো, এই যে এই জায়গাটাতে আমাদের একদম প্রথম ফর্মুলায় যাই, যে এই ফর্মুলায় তুমি যদি কিনা, আমি বলেছিলাম যে তুমি যদি কিনা এইটা আগে পরে লিখো, স্টিল কি সেম জিনিস থাকে না, জাস্ট রেজাল্টটা পজিটিভ বা নেগেটিভ এরকম কিছু একটা আসবে। তাহলে সিমিলার ভাবে তুমি যদি এদেরকে এক্সচেঞ্জ করে দাও, তুমি যদি পজিশন চেঞ্জ করো, তাহলে তখন কি হবে দেখো, আমি যদি কিনা একটা কাজ করতাম, আমি যদি কিনা এইটাকে প্রথমে লিখতাম, ঠিক আছে, আর এটাকে যদি দ্বিতীয়তে লিখতাম, তখন আমরা কিন্তু রিভার্স অ্যান্সারটা পেতাম। দ্যাটস ওয়াই কমন অ্যান্সার হিসেবে আমরা এটা মনে রাখতে পারি। তাহলে এই ম্যাথটাকে আরেকবার কনক্লুশন দিয়ে কি কি করলাম, প্রথম কথা হচ্ছে পরীক্ষায় যদি এই ধরনের ম্যাথ আসে, যে একটা পোল দেওয়া আর দুইটা এরকম শুধু পোল না, যে কোনো ম্যাথই যদি আসে, তুমি চাইলে যেটা করতে পারো, প্রথমে কার্টিসিয়ানে কনভার্ট করে নিবা, দেন তুমি যে ফর্মুলাগুলো জানো সেভাবে করবা। ঠিক আছে, বাট
যদি পোল থাকে আমাদের জন্য একটা গুড নিউজ, সেটা হচ্ছে এটার জন্য একটা ডেডিকেটেড ফর্মুলাই আছে, আমরা এই ফর্মুলাটা মনে রাখবো। আমরা চাইলে আগের প্রসিডিউরও করতে পারি, অথবা এই ফর্মুলায় সিম্পলি জাস্ট মান বসিয়ে অঙ্কটা করে ফেলতে পারি, সেক্ষেত্রে হয়তো তোমাদের সময় একটু কম লাগতে পারে। যার যেটাতে সুবিধা তোমরা সেভাবে করতে পারো। যাই হোক, আমরা এবার পরের ম্যাথটাতে যাই। পরের ম্যাথটা খুবই সিম্পল। কি কি আছে চলো দেখি। তো এই ম্যাথগুলো করার জন্য আমাদের সরল রেখার ছোট্ট কিছু জিনিস জানতে হবে। তো আশা করি তোমরা এগুলা জানো। আমরা জানি হচ্ছে যে কি কি, y ইকুয়ালস টু mx, এটা হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখা। ঠিক আছে, আমরা এই জিনিসটা জানি। অন্য কালার দিয়ে দিই তোমাদের বোঝার সুবিধার্থে। আবার এরপর মনে করো x ইকুয়ালস টু a। x ইকুয়ালস টু a মানে কি? x ইকুয়ালস টু a হচ্ছে এমন একটা সরল রেখা যা কিনা হচ্ছে y অক্ষের সমান্তরাল। এগুলো আমরা 9-10 শিখেছি। অলরাইট, আচ্ছা এরপর আবার কি আছে? এরপর আছে মনে করো, আচ্ছা এটাকে একটু এক্সপান্ড করে দিলে মনে হয় ভালো হতো। হ্যাঁ ঠিক আছে, আর এটাকে এই দিকে একটু এক্সপান্ড। ওকে, আচ্ছা এরপর আমাদের বলেছে y ইকুয়ালস টু বি। সো y ইকুয়ালস টু বিটা আবার দেখতে কিরকম? y ইকুয়ালস টু বি হচ্ছে এমন একটা সরল রেখা, তুমি চাইলে এটাকে এভাবে ড্র করতে পারো। ওকে, আচ্ছা সো তুমি এটা নিচে আঁকলেও সমস্যা নাই, তুমি যে কোনো জায়গায় আঁকতে পারো। জাস্ট মূল কথা হচ্ছে এখানে একটা ট্রায়াঙ্গেল হচ্ছে গঠন করতে হবে, এমন ভাবে তোমাকে ছবিটা আঁকতে হবে। তো আমি জাস্ট ওই ছবিটার সাথে মিল রেখেছি। তো এখন তোমার এরপরের কাজ কি? তোমার এরপরের কাজ হচ্ছে শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক বের করা। তো এগুলা বের করাও বেশ সিম্পল। কিভাবে তুমি বের করবা চলো একটা একটা করে দেখি। প্রথমত হচ্ছে এই বরাবর এক্স এর সকল ভ্যালু কত? এ। ঠিক আছে, তাহলে এই বিন্দুটা, এই যে এই বিন্দুটা, এটাকে আমি বলতে পারি এ কমা সামথিং। ঠিক আছে, আবার এই বিন্দুটার ক্ষেত্রেও কি হবে? এ কমা সামথিং। আবার সিমিলার ভাবে এই বরাবর y ইকুয়ালস টু বি, এখানে সবগুলার কোটি কত? বি। ঠিক আছে, যদি তাই হয় তাহলে আমরা এখানে কি বলতে পারি? এই পয়েন্টের কোঅর্ডিনেট বলতে পারি বি, আর এই যে পয়েন্ট এটাকে কিছু একটা কমা বি। এখন এই কিছু একটার মান আমরা বের করবো। তো এবার কিছু একটার দিকে তুমি যদি লক্ষ্য করো, এই যে গ্রিন যে লাইনটা, এটাই তো হচ্ছে y ইকুয়ালস টু mx। সো এই y ইকুয়ালস টু mx এর ক্ষেত্রে প্রথমটাই তুমি কি x এর মান জানো, হুইচ ইজ a। তাহলে সেক্ষেত্রে তুমি যদি এক্স এর মান বসাও তাহলে y ইকুয়ালস টু কত পাচ্ছ? এম এ। তাহলে এটার কোটি কত? এটার কোটি হচ্ছে এম এ। অলরাইট, আচ্ছা তো এখানে আরো ফ্রেশ করে ছবিগুলো দেওয়া, যে এখানে হচ্ছে প্রথম পয়েন্টটা, এটা হচ্ছে এ আর এম এ, এটা হচ্ছে আরেকটা পয়েন্ট, এটা হচ্ছে এ বি। অলরাইট, এবার হচ্ছে আমাদের নেক্সট কাজ কি? আমাদের নেক্সট কাজ হচ্ছে এখানে ভুজ বের করা। তো ভুজ যদি বের করতে চাই, আবার সিমিলার ভাবে y ইকুয়ালস টু এম এক্স এর দিকে তাকাও। y ইকুয়ালস টু এম এক্স, তাহলে এখানে তুমি এখন কার মান জানো? y এর মান জানো বি। তাহলে এখানে y বি, তাহলে এখানে mx আছে, তোমার কাছে হচ্ছে x এর মান বের করা। তাহলে x ইকুয়ালস টু কি হবে? b বাই m। তাহলে এটা হবে হচ্ছে b বাই m। এবং এখানেও আমরা এই পয়েন্টটা বের করে রেখেছি। তো যখনই তুমি তিনটা পয়েন্ট পেয়ে গিয়েছো, বাকি কাজ তো সিম্পল, জাস্ট কোনাকুনি গুণ করবা। তো চলো আমরা দেখি এটাকে ক্যালকুলেট করলে কিরকম হবে। প্রথম কথা এখানে দিব হাফ। কি কি পয়েন্ট আছে? এখানে আছে হচ্ছে এ বি আছে, সো আমি এ বি লিখলাম। দেন এখানে আছে এ এম এ, দেন এখানে আছে বি এম বাই বি। দেন এখানে আবার আমরা প্রথমটাকে রিপিট করব, লাস্টে বর্গ একক লিখবো যদি রিটার্ন থাকে। এবার আমি এদেরকে গুণ করতে থাকবো। গুণ করলে প্রথমে হাফ ওর মতো থাকুক, এটাকে গুণ করলে আসবে হচ্ছে এ স্কোয়ার এম, এটাকে গুণ করলে আসবে হচ্ছে এ বি, এটাকে গুণ করলে আসবে বি স্কোয়ার বাই এম। ঠিক আছে, এবার আমরা মাইনাস দিয়ে বাকিগুলা করবো। সো মাইনাস দিয়ে যদি কিনা আমি বাকিগুলা করি, এটা গুণ করলে আসবে মাইনাস এ বি। ঠিক আছে, এটা যদি গুণ করি এটা আসবে হচ্ছে, উপরে বি আছে তাহলে এখানে আসবে হচ্ছে মাইনাস, আচ্ছা আমি নিচে লিখলাম মাইনাস এ বি, আর এম এম কাটা, ও নাইস, এটাও তাহলে মাইনাস এ বি থাকছে। আর এই জায়গায় আবার কি আসছে? এই জায়গায় আসছে মাইনাস এ বি। আচ্ছা তাহলে এবার আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, এই এ বি আর এ বি বাদ দিয়ে দিই, তাহলে এখানে মাইনাস টু এ বি আছে। তাহলে আমি যদি ফার্দার ক্যালকুলেশনে চলে যাই, তাহলে দেখো আমাদের অ্যান্সারটা কিরকম হচ্ছে। আমি হচ্ছে একটা কাজ করি, এখানে একটা 1/2 আছে, তো আমি একটা এম নিচে কমন নেই। নিচে কমন নিলে লাভটা কি দেখো, নিচে যদি আমি একটা এম কমন নেই, তাহলে এইখানে এই স্কোয়ার এম ছিল না? তাহলে ব্যালেন্স করার জন্য আমি কি করবো? দেখো উপরে জাস্ট এই স্কোয়ার এম, এখানে নিচে একটা এম লিখেছি, তাহলে ব্যালেন্স করার জন্য এই স্কোয়ার এম স্কোয়ার লিখবো। ওকে, আচ্ছা আর এখানে ছিল মাইনাস, এই যে এই দুটাকে ক্যালকুলেট করলে আসবে মাইনাস টু এ বি। বাট আমি একটু চালাকি করে যেটা করবো, মাইনাস টু এ এম ইন্টু বি বাই এম এভাবে লিখবো। এখন তোমার মনে প্রশ্ন রাখতে পারি ভাবে আমি কেন লিখেছি? দেখো কাটাকাটি করে তো টু এ বি আসে, সো ভুল হচ্ছে না। এন্ড ফাইনালি এর পরেরটা আমি লিখবো বি স্কোয়ার বাই হচ্ছে এম স্কোয়ার। ঠিক আছে, এইভাবে এটাকে আমি লিখতে পারি।
তাহলে বি স্কোয়ার এম স্কোয়ার। তাহলে এইভাবে লিখে আমার যে লাভটা হচ্ছে, যে আমি তাহলে এবার যদি ফার্দার ক্যালকুলেট করি তাহলে দেখো কি হবে। আমি যদি এটাকে ফার্দার ক্যালকুলেট করি তাহলে আমি এখন এই জায়গায় যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে 1/2m, এই জায়গায় আমি পাচ্ছি am। আচ্ছা ওয়েট, এখানে হচ্ছে বি থাকবে শুধু, দাঁড়াও, এখানে হচ্ছে এখানে এম কাটা, তাহলে যেহেতু আমি 1/m কমন নিয়ে ফেলেছি তাহলে এই জায়গাটার দরকার হচ্ছে না। তাহলে এই জায়গায় দাঁড়াও, এখানে একটু চেঞ্জ আনতে হবে, সেটা হচ্ছে এখানে আছে হচ্ছে -b। তাহলে এটার ক্যালকুলেশনটা একটু আরেকবার দেখি, দাঁড়াও। এখানে আছে হচ্ছে a স্কোয়ার m, এটা আছে হচ্ছে ab, এটা আছে হচ্ছে b স্কোয়ার বাই m। ফাইন। এবার এই দিকে যদি ক্যালকুলেট করি এটা আসবে হচ্ছে ab, এখানে যদি ক্যালকুলেট করি এটা আসবে m হচ্ছে কাটা, তাহলে হচ্ছে শুধু ab, আর এদিকেও হচ্ছে ab। ফাইন। আর এখানে হচ্ছে কমন নিয়েছিলাম, তাহলে এখানে জাস্ট 2ab, একটা m দরকার, 2ab m, তাহলে হচ্ছে আমাদের জিনিসটা মিলে যাচ্ছে। তাহলে আমরা একটু দেখি যে কোথায় একটা এম শর্টেজ আছে। আমরা হচ্ছে যদি আবার ফর্মুলাগুলা দেখি, যে এখানে হচ্ছে এম এ আর এখানে হচ্ছে এ বি, তাহলে আমরা একটু সবাই চেক করি। তাহলে এ বি আছে, এ আর এম এ আছে, বি এম বাই বি আছে, এ বি আছে। তাহলে এই বরাবর যদি গুণ করি এটা আসবে a স্কোয়ার এম, এই বরাবর গুণ করলে এটা আসবে হচ্ছে এ বি, এই বরাবর গুণ করলে আসবে বি স্কোয়ার বাই এম। তাহলে এতটুকু পর্যন্ত ঠিক আছে। দেন আমরা আবার এই দিকে যাই, এখানে আসবে হচ্ছে মাইনাস এ বি, এইদিকে আসবে হচ্ছে এম আর এম কাটা মাইনাস এ বি, এখানেও আসবে হচ্ছে মাইনাস এ বি। ঠিক আছে, তাহলে এই জায়গায় আমাদের যে জিনিসটা লাগবে এখন 2abm। তাহলে এখানে আমরা যেটা করতে পারি, এখানে হচ্ছে a স্কোয়ার এম স্কোয়ার, এখানে আসে হচ্ছে 2ab, আর এখানে আসবে হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে আমরা লিখবো হচ্ছে, এখানে তো এম একটা কমন নিয়ে ফেলেছি, তাহলে এখানে থাকবে হচ্ছে শুধু বি স্কোয়ার। ওকে, আর আমাদের এখানে হচ্ছে যেটা আছে 1/2m, এই পার্টটা মিলেছে। আমাদের হচ্ছে বি স্কোয়ার, এখানে জাস্ট একটা এম লাগবে, সো এমটা আমরা একটু দেখি। দেখো এই জায়গায় হচ্ছে আমরা যে এম কমন নিছিলাম, এই যে এম কমন নিছি, এর ফলে তো এটাতে এম স্কোয়ার হিসেবে ভালো কথা। তাহলে এখানেও কি একটা এম থাকা লাগবে না, যে এমটা আমি খুঁজতেছিলাম, খুঁজে পাচ্ছিলাম না, এবার খুঁজে পাইছি। ঠিক আছে, আচ্ছা, আর এখানে হচ্ছে বি স্কোয়ার আর এমটা তো চলে আসছে। তাহলে পুরো জিনিসটা একটু আরেকবার বলি কি করলাম। এখানে হচ্ছে এ, আমি জাস্ট এখানে প্রত্যেকটার সাথে এম গুণ করছি, প্রত্যেকটার সাথে এম গুণ করার ফলে কি হয়েছে, এ এম এর জায়গায় হয়ে গেছে এ এম স্কোয়ার, 2ab এর জায়গায় হয়েছে 2bm, আর বি স্কোয়ার বাই এম, যেহেতু এম গুণ করছি শুধু হয়েছে কি বি স্কোয়ার। এখন আমি যে এম গুণ করছি, ব্যালেন্স করার জন্য আবার এম কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে এখানে নিচে একটা এম কি ভাগ করে দিয়েছি। বা এটা তোমরা নর্মাল সরল অঙ্ক করলেও কিন্তু মনে হয় আরেকটু ক্লিয়ার হতো। যেমন আমি একটা কাজ করি, তোমাদের আরেকটু ক্ল্যারিফাই করার জন্য আমি সরল অঙ্কের মতো করে দেখাই, তাহলে মনে হয় জিনিসটা আরেকটু সহজ লাগবে তোমাদের। তো দেখো কি কি করেছিলাম, কি কি ভ্যালু ছিল। এখানে ভ্যালু ছিল হচ্ছে প্রথমে হাফ, আর এই জায়গায় ছিল হচ্ছে a স্কোয়ার এম, মাইনাস ছিল 2ab, আর এখানে প্লাস ছিল বি স্কোয়ার বাই এম। এবার নর্মাল বাচ্চাদের সরল অঙ্ক করো, তাহলে এখানে আমরা যেটা করব, নিচে থাকবে এম, এটা হবে a স্কোয়ার এম স্কোয়ার মাইনাস 2abm প্লাস বি স্কোয়ার, দেন এই এমটাকে বাইরে নিয়ে আসো। এভাবে মনে হয় জিনিসটা দেখতে আরো ইজি লাগতো। যাই হোক, তাহলে 1/2m, এটা হচ্ছে a স্কোয়ার এম স্কোয়ার, এটাকে আমরা একবারে যেটা করতে পারি am হোল স্কোয়ার চিন্তা করতে পারি। তাহলে এটা যেটা হবে am হোল স্কোয়ার -2 × am × b প্লাস b হোল স্কোয়ার। তাহলে এটাকে পুরাটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে যেটা কি পাবো, am মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন সি। কিন্তু এখানে প্রশ্নে একটু ছোট ঝামেলা ছিল, অ্যান্সার সি এর পাশাপাশি বিও হতে পারে। কেন? কারণ দেখো আমরা ছোটবেলায় শিখেছিলাম না যে a মাইনাস বি হোল স্কোয়ার যা কথা, বি মাইনাস এ হোল স্কোয়ার কিন্তু একই কথা। কারণ এটাকে ভাঙলে কি হয়, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর ওই পাশে কি হয়, বি স্কোয়ার মাইনাস 2ba প্লাস a স্কোয়ার। লক্ষ্য করে দেখো দুটা কিন্তু একই জিনিস, এখানেও a স্কোয়ার আছে, এখানেও বি স্কোয়ার আছে, 2ab আর 2ba কিন্তু একই কথা, সো দুটো একই জিনিস। ঠিক আছে, সো আমরা তাহলে এখানে অ্যান্সার আসলে অপশন বিও হতে পারে, সিও হতে পারে। যাই হোক, আমরা নেক্সট ম্যাথসে চলে যাই। সো এরপর হচ্ছে এই ম্যাথটা। ওকে, সো এই ম্যাথটার দিকে আমরা লক্ষ্য করি। সো এটার জন্য সরলরেখা ছোট্ট একটা কনসেপ্ট আমাদের জানা থাকা লাগবে, সেটা হচ্ছে যদি কিনা টুয়াইস এক্স প্লাস থ্রাইস ওয়াই প্লাস 1 ইকুয়াল 0 হয়, এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি যে টুয়াইস এক্স প্লাস থ্রাইস ওয়াই ইকুয়াল -1। তাহলে এখানে যেটা হবে, আমরা যদি -1 দিয়ে ভাগ করে দিই, তাহলে টুয়াইস এক্স এখানে -1 প্লাস
থ্রাইস ওয়াই, এখানে -1 ইকুয়াল 1। আমরা এটাকে 2 দ্বারা ভাগ করি, তাহলে এটা হবে x বাই -হাফ প্লাস এটাকে 3 দ্বারা ভাগ করি, তাহলে -1/3 ইকুয়াল 1। সো এই জিনিসটা দ্বারা কি হয়, আমরা সরল রেখার ক্লাসে শিখেছিলাম যে আমাদের যদি কিনা একটা সরল রেখা x/a প্লাস y/b ইকুয়াল 1 হয়, তাহলে এই বিন্দুটা হচ্ছে a, 0, এই বিন্দুটা হচ্ছে 0, b, আর এই বিন্দুটা হচ্ছে 0, 0। তো এইখানে তুমি জাস্ট এই জিনিসগুলো যদি বুঝো তাহলে আমাদের ম্যাথসটা শেষ। যেমন দেখো এখানে আমরা কি কি পেয়েছি, এখানে a এটা হচ্ছে -হাফ, ঠিক আছে। তাহলে এবার ছবিটা জাস্ট উল্টে যাবে আর কি, x এর পজিশনটা ডিফারেন্ট আসবে। তাহলে আমি যদি এখানে ছবিটা আঁকি, দেখো এখানে আমরা কি পাচ্ছি, x এর মান -হাফ, তাহলে এখানে ছবিটা এরকম কিছু একটা, এই পয়েন্টের কোঅর্ডিনেট হবে হচ্ছে -হাফ, 0। অলরাইট, এরপর কত, এরপর y হচ্ছে -1/3, তাহলে এটা কি হবে 0, -1/3। তাহলে আমার এই ছবিটাও হয় নাই। আমার যেটা করতে হবে পয়েন্ট, আচ্ছা আমি আগে পয়েন্ট গুলা নিই, তাহলে মনে হয় ছবিগুলা বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে যেটা হবে, এখানে হচ্ছে 0, -1/3, তাহলে এই পয়েন্টটা মনে করে নিলাম 0, -1/3, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের লাইন, আর আমাদের হচ্ছে আরেকটা পয়েন্ট হচ্ছে এখানে কত, 0। ওরা কি বলেছে, x ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু 0 রেখা দ্বারা আবদ্ধ। তাহলে x ইকুয়ালস টু 0 রেখা মানে আমরা জানি, ঠিক আছে। y অক্ষ, y ইকুয়ালস টু 0 মানেও আমরা জানি যে ওরা x অক্ষ আর y অক্ষ বোঝাচ্ছে। তাহলে এখানে x অক্ষ হচ্ছে এইটা, y অক্ষ হচ্ছে এইটা, তাহলে এরিয়া হচ্ছে এটা, অন্য পয়েন্টটা কত, 0, 0। তার মানে এই ম্যাথের ক্যালকুলেশনটা কিন্তু আগেরটার মতো বিচ্ছিরি হচ্ছে না, এখানে আমরা খুব ইজিলি ক্যালকুলেট করে ফেলতে পারি। যেমন এখানে দেখো ওরা বলে দিয়েছে y অক্ষ মানে হচ্ছে x ইকুয়ালস টু 0, আবার x অক্ষ মানে হচ্ছে y ইকুয়ালস টু 0, ওকে। আর এখানে হচ্ছে এই পয়েন্ট হচ্ছে -হাফ, 0, আর এটা হচ্ছে 0, -1/3। তো আমরা এখন কি করব, হাফ রাখবো, এখানে -1/3, নিচে লিখবো 0, সরি প্রথমটা তো হাফ ছিল, তাহলে প্রথমে রাখবো হচ্ছে -হাফ, এখানে 0, আর এখানে 0, -1/3। তো এবার এদেরকে গুণ করো, তো সামনে হাফ আর মতো থাকুক, এই জাস্ট এই পার্টটা থাকবে, এটা তো 0ই চলে আসবে, তো মাইনাসে মাইনাস হবে প্লাস, তাহলে এটা হবে 1/6, ঠিক আছে। তাহলে এই জায়গায় আমরা যেটা পাবো সেটা হচ্ছে 1/6, এদেরকে আবার গুণ করলে কত পাবো, 1/12। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এই ক্ষেত্রে 1/12 বর্গ একক। ওকে, সো চলো এবার হচ্ছে আমরা নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথটা আরো ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে তোমাদের এইটা একটু জানতে হবে, মডুলাসের গ্রাফ দেখতে কিরকম হয়। সো আমরা যদি কিনি একটু আঁকি, এই হচ্ছে যদি হয় অক্ষ, মডুলাসের গ্রাফ দেখতে অনেকটা ভি শেপের কিছু একটা, ঠিক আছে। সো এরকম কিছু একটা। আর আরেকটা বলেছে y ইকুয়ালস টু 2 রেখা। সো আমি যদি এখানে y ইকুয়ালস টু 2 রেখাটা নিই, ও দেখতে হবে এরকম কিছু একটা। তো আমাকে বলেছে এটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে। সো এইটা যদি আমি বের করতে চাই, তাহলে দেখো আমার ক্ষেত্রফল আসলে কোনটা, যে এই পুরাটা, ঠিক আছে, এই পুরাটা হচ্ছে আমার ক্ষেত্রফল। এখন পুরাটা বের করার থেকে অথবা আরেকটা কাজ করলেও হয়, যেহেতু এখানে এই পাশটা আর এই পাশটা, এই যে এই পাশ আর এই পাশ ওরা কিন্তু সিমেট্রিক, তাহলে আমি যে কোনো একটা পাশ বের করলে কিন্তু হচ্ছে যে এখানে যে দুইটা অংশ হচ্ছে, এর মধ্যে এই অংশটা আর এই অংশটা কিন্তু সিমেট্রিক, তাহলে আমি যে কোনো একটা অংশ বের করি, দেন ওটাকে 2 দ্বারা গুণ করে দিই। তাহলে যে কোনো একটা অংশ আমি কিভাবে বের করব, দেখো খুবই সহজ। তো এখানে প্রথম পয়েন্ট, এখানে এই পয়েন্টটা কত, 0, 0, আবার এই পয়েন্টটা কত, এটা হচ্ছে 0,2। তাহলে আমাদের কাজ শুধু একটাই, এই পয়েন্টটা বের করা। সো এখানে সবগুলার ক্ষেত্রেই কোটি কত, 2। তাহলে আমি যদি কোটির মান 2 বসাই, যে এই জায়গায় যদি আমি কোটির মান 2 বসাই, তাহলে এখানে ভুজ কত, ভুজ এখানে হচ্ছে আমরা কি মডুলাস এক্স সমান বলবো 2, তাহলে এক্স সমান কত, +-2। তাহলে এখানে একটা ভ্যালু হবে হচ্ছে এইটা উইচ ইজ +2, আর আরেকটা ভ্যালু হবে এটা উইচ ইজ -2, বাট আমার -2 এর মধ্যে প্রয়োজন নাই, আর উভয় ক্ষেত্রে কোটি কত, 2 থাকবে। তাহলে আমি তো পয়েন্ট গুলো পেয়ে গেলাম, 0, 0 তো লিখার দরকার নেই, অলরেডি আমরা হ্যাক্স শিখে ফেলেছি। তাহলে এখানে প্রথমে 0, 2 বসাবো, আর এখানে 2, 2 বসাবো, সামনে দিব হাফ, গুণ করলে 0, এখানে আসবে 4, তাহলে এখানে এখানে হাফ, এখানে হচ্ছে 4। তাহলে আমি যদি কিনা এখানে ফার্দার ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে আমি যে জিনিসটা পাবো সেটা হচ্ছে এখানে পাবো 2, ওকে। বাট এই 2 কিন্তু যে কোনো একটা পাশের ক্ষেত্রফল, আমাকে পুরাটা বের করতে বলছে। তাহলে এই 2 এর সাথে যদি আমি আরো 2 গুণ করি, সেটা কত হবে, 4। তাহলে দিস ইজ আওয়ার রাইট অ্যান্সার। ওকে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এবার নেক্সট ম্যাথে চলে যাই। সো নেক্সট ম্যাথে যদি লক্ষ্য করি, আচ্ছা সো এটা বেশি ইন্টারেস্টিং, এখানে হচ্ছে আমাদের ছোটবেলার কিছু কনসেপ্ট আমরা ইউজ করব। সো এই ম্যাথে কি বলেছে, একটি আয়তক্ষেত্রের বাহুগুলোকে 20% বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে, ঠিক আছে। তো আমরা হচ্ছে এই টাইপের ম্যাথ ছোটবেলায় 9, 10-এ পড়ছিলাম, আবার হচ্ছে এগুলা দেখবে জিআরই তেও এই ধরনের ম্যাথটা আসে। সো বাট এটা খুবই সিম্পল। তুমি একটা জিনিস মনে রাখবা, যে আসলে শতাংশ মানে কি, মনে করো আমি লিখলাম যে এটা হচ্ছে 20%। তো আমরা ছোটবেলায় শিখেছিলাম যে 20% মানে হচ্ছে পার্সেন্টেজ সাইনের মানে হচ্ছে নিচে একটা 100, ঠিক আছে। তার মানে কোনো কিছু 20% বাড়া মানে হচ্ছে আসলে 0.2 বাড়া,
ঠিক আছে। আবার দেখো আমরা জানি, তাহলে দেখো 100% কে আমি কি বলবো, 100% মানে পুরা জিনিসটাই তো হচ্ছে 100%, তাহলে 100% মানে আসলে 100, নিচে হচ্ছে 100, কাটাকাটি করলে কত 1। এবার তুমি জাস্ট নর্মালি চিন্তা করো যে আগে যে আয়তক্ষেত্রের বাহুগুলা ছিল, ঠিক আছে, তো তুমি 1 1 যদি চিন্তা করো, তাহলে প্রথমটা যদি 1 ছিল, তাহলে 20% যদি বৃদ্ধি করো, তাহলে এটা কত হবে 1.2। ঠিক আছে, তাহলে তুমি দেখো এটা হচ্ছে 1.2 ইন্টু, আমি যদি ক্ষেত্রফল চিন্তা করি, আগেরটাও কি ছিল 100%, মানে দৈর্ঘ্য মনে করো ছিল 100%, বেড়েছে 2%, তাহলে নতুনটা কত 1.2। আবার প্রস্থ যদি চিন্তা করো, প্রস্থর 100% কত 1, নতুন বেড়েছে কত 0.2, তাহলে এখানেও এটা কত আসবে 1.2। তাহলে এটা হচ্ছে আমার নতুন পার্সেন্টটা। ওরা জানতে চেয়েছে কত শতাংশ বৃদ্ধি পাবে। তো বৃদ্ধি পাওয়ারটা কিভাবে বের করে, তুমি নর্মালি চিন্তা করো, তোমার কাছে আগে ছিল 20 টাকা, ঠিক আছে, এখন হয়েছে 50 টাকা, তাহলে তোমার টাকা বৃদ্ধি পাইছে কত, তুমি কত বলবা 30 টাকা। তার মানে নতুনটা থেকে তুমি জাস্ট পুরানটা বিয়োগ করে দিবা। তাহলে এখানে নতুনটার পার্সেন্টেজ যদি 1.2 ইন্টু 1.2 হয়, তাহলে পুরানটা কত ছিল 1 ইন্টু 1। অলরাইট, আচ্ছা, এবার কত শতাংশ বৃদ্ধি পাবে, এই ক্ষেত্রে আমরা ছোটবেলায় কি করতাম, যার রেসপেক্টে আমরা বের করতাম, মানে আগে যে ছিল, ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা যেই মানে ছোটবেলায় যে ফর্মুলাটি ইউজ করতাম, নতুন মাইনাস পুরাতন, নিচেও আমরা কি রাখতাম, পুরাতনটাকে রাখতাম, আর সাথে একটা জাস্ট পার্সেন্টেজ সাইন দিয়ে দিতাম। তো এইভাবে আসলে পুরো জিনিসটা কাজ করতো আর কি। তো আমরা হচ্ছে এবার যদি এটাকে ক্যালকুলেট করি, ঠিক আছে, তাহলে ক্যালকুলেট করলে এখানে 1.2 এটাকে ক্যালকুলেট করলে আমরা পাবো 1.44, ঠিক আছে। তো আচ্ছা, পার্সেন্টেজ না, জাস্ট এই পুরানটা দিয়ে ভাগ করে দিব, তাহলে এখানে পাবো হচ্ছে 1.44 মাইনাস 1 ডিভাইডেড বাই 1, তো আর লিখার দরকার নাই, তাহলে এটা হচ্ছে 0.44। আর 0.44 মানে যে এই আইডিয়া থেকে আমরা কি শিখেছি, আমরা শিখেছি এটা হচ্ছে 44%। সো এটা একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ, একটু ইন্টারেস্টিং, বইয়ে সাধারণত এই ধরনের ম্যাথ থাকে না, ঠিক আছে। সো আমরা এইভাবে চাইলে ম্যাথটা করতে পারি। কি কি বললাম একটু আরেকবার বলি। 20% মানে কি 0.2। সো আগে যদি 100% থাকে, ওকে আমি 1 চিন্তা করতে পারি, তাহলে আগের লেন্থ যদি থাকে কিছু একটা, এখন তার সাথে কি আরো 0.2 বাড়তেছে, তাহলে এটা কি হচ্ছে 1.2 বাড়লো। সিমিলার ভাবে প্রস্থের ক্ষেত্রেও তুমি ভাববা, তাহলে এর থেকে তুমি কি আগেরটা বিয়োগ করবা, আর আগের পার্টটাকে ভাগ করবা, তাহলে তুমি কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে, বৃদ্ধি হয়েছে, সেই জিনিসটা বের করে ফেলতে পারবা। যাই হোক, এবার আমরা নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথে বলেছে সাইজ y ইকুয়ালস 9x রেখাটির পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্বের দৈর্ঘ্য 6 হলে এ ও পি এর ক্ষেত্রফল কত। ফাইন, তাহলে এখন আমাদের এটা বের করতে হবে। তো এখানে লক্ষ্য করে দেখো আমরা মানে কিভাবে প্রসিড করতে পারি। এ ও পি, তাহলে ও মানে কি মূল বিন্দু, তাহলে এটা অলরেডি আমরা জানি, সেটা হচ্ছে 0 0। তো যখনই আমরা এই জিনিসগুলো জানি, আমাদের মানে লাইফ অনেক ইজি হয়ে যাচ্ছে। আর এখানে দেখো সাইজ y ইকুয়ালস 9x, তাহলে এটাকে যদি আমি y ইকুয়ালস টু mx আকারে সাজাতে চাই, আমি কি করব, 3 দ্বারা ভাগ করব। তো 3 দ্বারা যদি ভাগ করি, তাহলে এটা হবে হচ্ছে কত, অনলি থ্রাইস x। তাহলে এটা যদি কিনা অনলি থ্রাইস x হয়, তাহলে এই রেখাটা হচ্ছে y ইকুয়ালস টু থ্রাইস x, ঠিক আছে। তাহলে দেখো এখানে ওরা অলরেডি বলে দিয়েছে যে এটার লম্বের দৈর্ঘ্য 6 এ বিন্দুতে। তাহলে আমি এখানে যে পি যে বিন্দুটা পেলাম, পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর আমি যে লম্বটা আঁকলাম, এটার দৈর্ঘ্য কত 6। এটার দৈর্ঘ্য যদি কিনা 6 হয়, তাহলে লক্ষ্য করে দেখো আমি এই পয়েন্টটা কি এই রেখার উপর অবস্থিত, এবং এটা কি ওর কোটির মান, তাহলে এটার কোটির মান যদি y চিন্তা করি, তাহলে এটা কত থ্রাইস এক্স ইকুয়ালস হচ্ছে 6, তাহলে এক্স ইকুয়াল কত 2। তাহলে এক্স ইকুয়াল যদি 2 হয়, তাহলে এই পয়েন্টটা আসলে কত 2,6। এবার তুমি লক্ষ্য করে দেখো, এটা যদি 2,6 হয়, এই বরাবর প্রত্যেকটা পয়েন্টের ভুজ কি সেম, তাহলে এটা যদি 2,6 হয়, এটা যদি 2,6 হয়, তাহলে নিচের পয়েন্টটা কত হবে 2,0। তাহলে এবার আমি জাস্ট এদেরকে ক্যালকুলেট করবো। অলরেডি যেহেতু একটা 0 0 আছে, দরকার নেই, এখানে হাফ রাখবো, এখানে দিব হচ্ছে 2,6, আর এখানে 2,0। সো আমি যদি ক্যালকুলেট করি, তাহলে এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি, এখানে হাফ, এটা ক্যালকুলেট করলে পাবো হচ্ছে 0, এখানে পাবো হচ্ছে -12, তাহলে মাইনাস প্লাস মাইনাস এগুলো ম্যাটার করে না আমরা জানি, তাহলে এখানে অ্যান্সার আসবে হচ্ছে 6। তাহলে এটা হচ্ছে আমাদের এই ম্যাথসের অ্যান্সার, ঠিক আছে। তো চলো এবার আমরা নেক্সট ম্যাথে চলে যাই। সো আমরা যেটা বুঝতে পারছি, এই ধরনের ম্যাথগুলো ভালো মতো পারার জন্য আসলে গ্রাফের বেশ স্ট্রং একটা দখল থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু এই ম্যাথগুলোতে আমরা বেশ চ্যালেঞ্জ ফেস করব। আচ্ছা, সো এই ম্যাথটাতে চলে যাই, এটা খুবই সহজ। এক্স ইকুয়ালস টু 0 মানে অলরেডি আমরা জানি y অক্ষ, তাহলে এখানে হচ্ছে এই হচ্ছে y অক্ষ, আবার এখানে হচ্ছে এক্স ইকুয়ালস, আচ্ছা আমি প্রথমে পুরো অক্ষটা এঁকে ফেলি, তাহলে আরো সুবিধা হবে। তো প্রথমে যদি আমি অক্ষ আঁকি,
এই মনে করো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আঁকলাম, এটা হচ্ছে আমরা সবাই জানি এক্স অক্ষ, এটা জানি আমরা ওয়াই অক্ষ। তো এবার এক্স ইকুয়ালস টু 0 বলেছে, তার মানে ওয়াই অক্ষ বলেছে। আবার এক্স ইকুয়ালস টু 4, তাহলে আমি এক্স ইকুয়ালস টু 4 আঁকি, 1 2 3 4, তাহলে এই রেখাটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 4। আচ্ছা, আর এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 0। এরপর বলছে ওয়াই ইকুয়ালস টু 1, তাহলে ওয়াই ইকুয়ালস টু 1 টা হচ্ছে এরকম কোন একটা জায়গায়, এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 1। আর বলছে ওয়াই ইকুয়ালস টু 5, 2 3 4 5, তাহলে এই হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 5। আমাকে বলেছে এই রেখাগুলো দ্বারা আবদ্ধ এলাকার ক্ষেত্রফল কত বর্গ একক হবে। তো দেখো খুব সিম্পল ব্যাপার, এই ম্যাথটা আমরা চাইলে এই সামান্তরিকের ক্ষেত্রফলের যে ফর্মুলাটা, মানে চতুর্ভুজের ক্ষেত্রফলের যে ফর্মুলা, এটা দিয়ে করতে পারি, এটা একটু পরে আমরা ডিসকাস করব। বাট এটা আসলে মানে কি বলবো, অনেক ছোট বাচ্চারা জাস্ট কমন সেন্স ইউজ করে বলে ফেলতে পারবে। কেন? কারণ প্রথম কথা, এটা একটা বর্গক্ষেত্র হয়েছে। কেন বর্গক্ষেত্র? কারণ এখানে 0 থেকে 4, এই যে 0 থেকে 4, তাহলে এই লেন্থটা কি সমান। আবার এখানে 1 থেকে 5, তাহলে এখানেও ডিফারেন্সটা কত 4, এখানেও ডিফারেন্সটা কত 4, তাহলে এটা একটা বর্গক্ষেত্র। আর যদি বর্গক্ষেত্র হয়, তাহলে আমরা জানি বর্গক্ষেত্র বাহু মানে স্কোয়ার করে দিলেই হয়, তাহলে 4 স্কোয়ার হুইচ ইজ 16। তাহলে এটা আসলে ফার্দার আসলে ডিসকাশন বা ক্যালকুলেশনের কোনো প্রয়োজন নাই, এটার অ্যান্সার আসবে 16। ওকে, আচ্ছা। তো চলো এবার হচ্ছে আমরা এই ম্যাথসটার দিকে তাকাই। এখানে একটা সরলরেখা দিয়েছে, দিয়ে বলেছে যেটা এক্স ও ওয়াই অক্ষকে এ ও বি বিন্দুতে এমন ভাবে ছেদ করে যে মূল বিন্দু 0 হলে 4 ও এ সমান 3 ও বি হয়। আমাদের এটার ক্ষেত্রফল বের করতে বলছে। সো এটা একটু আমাদের ইন্টারেস্টিং একটা ম্যাথ। আমরা যে কাজটা করব, এক্স ওয়াই ইকুয়ালস এ আছে, এটাকে আমরা আবার হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1 এই ফরম্যাটে কনভার্ট করব। সো যদি কনভার্ট করি, এ দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে এটা আসবে এক্স, এটা আসবে ওয়াই বাই এ, এখানে আসবে 1। আমরা বোঝার সুবিধাতে এক্স বাই 1ও একটা লিখে দিলাম। দেন আমাকে বলেছে এটা এ ও বি বিন্দুতে ছেদ করে, তাহলে আমি যদি কিনা আবার আগের মতো গ্রাফ আঁকার চেষ্টা করি, এখানে এ বিন্দুতে ছেদ করে, এক্স অক্ষকে করে এ বিন্দুতে ছেদ, আর ওয়াই অক্ষকে ছেদ করে হচ্ছে বি বিন্দুতে। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, এটা হবে হচ্ছে 0, বি, আর এখানে আসবে হচ্ছে a, 0। ঠিক আছে, বাট এখন এখানে আবার একটু ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে আমরা এ কাকে বলছিলাম, আমরা এ বলছিলাম হচ্ছে এক্স এর নিচে যে থাকে। এখানে এক্স এর নিচে কে আছে 1, তাহলে এখানে আমরা এ না লিখে এখানে কত লিখবো, এখানে লিখবো 1। আবার বি বলেছিলাম কাকে, ওয়াই এর নিচে যে থাকে, তো এখানে ওয়াই এর নিচে কি আছে এ, তাহলে এখানে হচ্ছে আমরা এই জায়গার পরিবর্তে এটাকে লিখবো হচ্ছে এ। তো এখন আমাকে এটার ক্ষেত্রফল বের করতে বলছে, কিন্তু ঝামেলা হচ্ছে আমি তো এ এর মান জানি না। তো এখন এ এর মানটা আমাকে বের করতে হবে। তো কিভাবে বের করবো, দেখো এখানে ওরা বলেছিল যে এ ও বি বিন্দুতে ছেদ করে, তাহলে এটা হচ্ছে বি, এটা হচ্ছে ও। ঠিক আছে, তো আমাকে যেটা বলেছে 4 ও এ সমান হচ্ছে 3 ও বি। তাহলে এখানে দেখো 4 তো 4ই, ও এ কত, ও এ হচ্ছে 1, তাহলে এখানে আমি লিখবো হচ্ছে 4 ইন্টু 1 সমান 3। আর এই জায়গায় কত ওবি, ওবিটা কত, ওবি হচ্ছে যে এই লেন্থটা, সো এই লেন্থটা হচ্ছে কত এ, তাহলে এখানে হচ্ছে 3a। তাহলে ক্যালকুলেট করলে এটা এ, এটা আসবে হচ্ছে 4/3। সো আমি এ এর মানটাও কিন্তু কি পেয়ে গেলাম। এবার জাস্ট ফার্দার যে নর্মাল ক্যালকুলেশন আমরা সেটা করব। সেটা কত, যেহেতু 0 0 আছে লিখার দরকার নাই, একটা পয়েন্ট হচ্ছে 0, তাহলে 0, আর এখানে কত 4/3, আর অন্য পয়েন্ট হচ্ছে 1, 0, তাহলে এখন 1 আর 0, আর সামনে অবশ্যই হাফ দিতে হবে। ক্যালকুলেট করলে এটা 0, এটা হচ্ছে 4/3। ঠিক আছে, তাহলে এখানে 1/2 আর 4/3 ক্যালকুলেট করলে আসবে হচ্ছে, এখানে আসবে হচ্ছে 4/6। বা এটাকে আমরা কাটাকাটিও করতে পারি, 2/3 লিখতে পারি। ঠিক আছে, তাহলে এই ম্যাথস এর ক্ষেত্রে আমরা অ্যান্সার পাবো হচ্ছে 2/3। সেটা বেশ ইন্টারেস্টিং একটা ম্যাথ ছিল, ভালো লাগছে। আচ্ছা, যাই হোক, এবার হচ্ছে আমরা আরেকটা খুবই সহজ ম্যাথ করব। এই ম্যাথটা না পুরো যে এই ম্যাথসটার মতো একদম জাস্ট কম, মানে এর জন্য আসলে ম্যাথমেটিক্স পারা লাগবে না, কমন সেন্স থাকলে এই ম্যাথগুলো পারা যাবে। যেমন আমরা এই ম্যাথটার দিকে তাকাই, এখানে কি বলেছে এক্স অক্ষ, সো আমরা জানি এক্স অক্ষ হচ্ছে যে এই জিনিসটা। ঠিক আছে, আবার বলেছে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ কি এই জিনিসটা। আচ্ছা, আমরা একটু ফ্রেশ করি আর কি, এক্স অক্ষ হচ্ছে এটা, ওয়াই অক্ষ হচ্ছে এটা, ফাইন। এরপর বলেছে এক্স ইকুয়ালস টু পি, তাহলে আমরা যেটা করব এক্স ইকুয়ালস টু পি, মনে করো এরকম কোন একটা জিনিস, এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু পি। ঠিক আছে, আবার বলেছে ওয়াই ইকুয়ালস টু কিউ, তাহলে মনে করি যে এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু কিউ। ওকে, আমাকে বলেছে সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত। এখন তুমি লক্ষ্য করে দেখো, এই ক্ষেত্রে এই রেখা আর এই রেখা কিন্তু সমান। ঠিক আছে, আর আমরা যেহেতু কিনা এটাকে এক্স ইকুয়ালস টু পি বলছি, মানে তুমি নর্মালি ভ্যালু দিয়ে চিন্তা করো, এখানে হচ্ছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আছে, তো আমি যখন এক্স ইকুয়ালস টু বলবো, তাহলে কি এক্স ইকুয়ালস টু এটা 2, তাই না? আর এই লেন্থটাকে তুমি কি বলবা, 2 বলবা। তো এবার আমি যদি কিনা এক্স ইকুয়ালস টু পি বলি, তাহলে এই লেন্থটাকে তুমি কি বলবা, পি বলবা। তাহলে সিমিলার ভাবে এই লেন্থটা কত, পি।
আবার তুমি দেখো, আমি যদি এখানে y ইকুয়ালস টু 4 একটা রেখা আঁকি, এটা মনে করো y ইকুয়ালস টু 4, তখন এই লেন্থটাকে তুমি কি বলো? এই লেন্থটাকে তুমি 4 বলো না? সিমিলার ভাবে আমি যখন এটাকে বলতেছি y ইকুয়ালস টু কিউ, তাহলে এই লেন্থটা কি হবে? কিউ হবে। ওকে, তাহলে এই লেন্থটা যদি কিনা কিউ হয়, তাহলে কিন্তু আমরা খুব ইজিলি যে জিনিসটা পেয়ে যাচ্ছি যে এটা এটা আর এটা হচ্ছে সমান। তাহলে এটা পি হলে উপরেরটা পি, এটা কিউ হলে এই পাশেরটা কিউ। তাহলে আমি যদি এদের ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে জাস্ট কি আসবে? এটা একটা আয়ত, আয়তের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তার মানে এখানে জাস্ট পি কিউ হচ্ছে অ্যান্সার। আমার এখানে কোনো ফর্মুলার প্রয়োজন নাই, যে এই জিনিসের প্রয়োজন সেটা হচ্ছে জাস্ট কমন সেন্স। অলরাইট, সো ডান। এবার আমরা নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথে যেটা বলেছে এটা একটু ক্যালকুলেশন, একটু জটিল, একটু সময় লাগবে, বাট এটাও খুবই সহজ ম্যাথ। ঠিক আছে, কি বলেছে? বিন্দুগুলো দ্বারা মানে গঠিত ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? অপশন দেওয়া আছে। তো চলো শুরু করি। প্রথমে হাফ দিব, এবার হচ্ছে ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করতে হবে যাতে আগের মতো ভুল না করি। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে প্রথমে কি পয়েন্ট আছে? পি আর পি মাইনাস 2। এরপর কি আছে? পি প্লাস 3 আর এখানে পি। এরপর কি আছে? পি প্লাস 2, পি প্লাস 2। দেন আমরা জানি প্রথম পয়েন্টটাকে কি করতে হয়? আবার রিপিট করতে হয়, পি আর পি মাইনাস 2। দেন এখানে হচ্ছে বর্গ একক যদি রিটার্নে আসে, যদিও এটা এমসিকিউতে এসেছিল। আচ্ছা, সো এবার আমরা দেখি এদেরকে ক্যালকুলেট করি। এখানে আমরা দিব হাফ, দেন কি আমরা এই বরাবর গুণ করব। তো আমরা যদি এই বরাবর গুণগুলা করা শুরু করি, আমাদের সর্বপ্রথম কি আসবে? এই বরাবর আসবে হচ্ছে পি স্কোয়ার, দেন এই দুটা গুণ করব। এই দুটার গুণ আমি মুখে মুখে করে ফেললাম, এটা হচ্ছে পি স্কোয়ার 2p আর 3p। তাহলে 2p আর 3p কত? 5p। আর এখানে 2 আর 3 গুণ করলে কত? 6। তোমরা যারা ভালো বহুপদী পারো তারা এগুলো মুখে করে ফেলতে পারবা। আচ্ছা, দেন এরপর আমি এদেরকে আবার গুণ করব এইটা। তাহলে এটা যদি গুণ করি a প্লাস বি ইন্টু a মাইনাস বির ফর্মুলা দিয়ে একবারে করে ফেলতে পারবো। এটা হবে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই গেল মোটামুটি আমার কিছু অংশ। এবার আমি যদি পরের অংশটুকু করি, প্রথমে মাইনাস দিয়ে এই পুরাটা এখানে প্লাস দেই, আর এখানে মাইনাস দিয়ে এই পুরাটা করি। দেখো, এটা যদি ক্যালকুলেট করি, এখানে আসবে পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 3p, তাহলে এখানে আসবে শুধু p। দেন আর এখানে মাইনাস 3 আর 6 আছে, তাহলে মাইনাস 6 আসবে। মাইনাস 2 আর 3 আছে, তাহলে মাইনাস 6 আসবে। এবার এই বরাবর গুণ করি, তাহলে এখানে আসবে হচ্ছে পি স্কোয়ার প্লাস 2p। এই বরাবর গুণ করি, আচ্ছা সেম জিনিসই আসে, এটা আসে হচ্ছে পি স্কোয়ার প্লাস 2p। এবার হচ্ছে আমরা এদেরকে বিয়োগ টিয়োগ করে একটু ঠিকঠাক করি। দেখো এখানে কি আছে? এখানে আছে পি স্কোয়ার, পি স্কোয়ার, পি স্কোয়ার, তাহলে 3টা পি স্কোয়ার। কিন্তু এখানে আবার কি মাইনাস আছে না? তাহলে এই মাইনাসের জন্য কি এখানে মাইনাস পি স্কোয়ার কাটা, সরি, এই মাইনাস পি স্কোয়ার কাটা, পি স্কোয়ার কাটা, পি স্কোয়ার কাটা, তাহলে সবগুলা পি স্কোয়ার চলে গেল। একটা খুব আনন্দের ব্যাপার ঘটলো যে আমাদের হচ্ছে এখানে গ্যাঞ্জাম একটু কমে গেছে। তাহলে দেখি আরো কি কি গ্যাঞ্জাম কমতে পারে। এরপর এখানে আছে হচ্ছে 5p, এখানে আছে 5p। তো এবার এখানে তুমি লক্ষ্য করে দেখো, এখানে আছে হচ্ছে একটা পি, দুইটা পি, দুইটা দুইটা, চারটা, পাঁচটা, তাহলে এখানেও 5p, তাহলে 5pও কাটা। বাহ, বেশ আনন্দের ব্যাপার। এবার দেখো, তাহলে এবার তাহলে শুধু থাকলো কি? থাকলো হচ্ছে এই পাশে একটা হাফ, এখানে থাকলো 6 আর মাইনাস 4, তার মানে অনলি 2। ঠিক আছে, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে হবে প্লাস 6, তার মানে এখানে আসবে হাফ, এখানে 8, সিম্পলিফাই করলে 4, আর রিটার্ন হলো অবশ্যই একটা বর্গ একক লিখে দিব। তার মানে এখানে আনসার হচ্ছে 4 বর্গ একক। অলরাইট, সো ক্ষেত্রফল নিয়ে অনেকক্ষণ ধরে ম্যাথ করলাম। এবার হচ্ছে আমাদের আরো ছোট ছোট দুইটা টপিক আছে, ওই দুটো টপিক একটু করে ফেলি। প্রথম যেটা করব সেটা হচ্ছে যে চতুর্ভুজের ক্ষেত্রফল এবং এর হচ্ছে চতুর্থ শীর্ষ নির্ণয়। তো আমরা জানি যে আমরা এটাও 9 10-এ শিখেছি যে আমরা ত্রিভুজেরটা যেরকম বের করতে পারি, ঠিক আছে, সিমিলার প্রসিডিওরে আমরা কিন্তু চতুর্ভুজেরটাও বের করতে পারি। কি করতে হবে? চতুর্ভুজের অবশ্যই কয়টা শীর্ষ থাকবে? 4টা। তো 4টা শীর্ষ যদি থাকে, তাহলে আমি যেটা করব, প্রথমে এ এর মান বসাবো, বি এর মান বসাবো, সি এর মান বসাবো, ডি এর মান বসাবো, দেন এ এর মান রিপিট করব। বাট এখানে একটা কথা একটু বলে রাখি, সেটা হচ্ছে তুমি যখন ত্রিভুজের ক্ষেত্রে করো, তুমি উল্টাপাল্টা তোমার ইচ্ছা মতো পয়েন্ট বসালো কোনো সমস্যা নাই, তুমি ত্রিভুজের ক্ষেত্রফলই পাবা। কিন্তু চতুর্ভুজ বা এর চেয়ে বড় বহুভুজের ক্ষেত্রে পয়েন্ট অবশ্যই সিরিয়ালি বসাতে হবে। তুমি যদি সিরিয়ালি না বসাও, সেক্ষেত্রে কিন্তু তুমি প্রপার অ্যান্সারটা পাবা না। কথাটা দ্বারা কি বোঝাতে চাচ্ছি? এই যে এখানে এ বসিয়েছো না, যে কোনো একটা পয়েন্ট বসানোর পর তুমি ক্লক অথবা এন্টি ক্লকওয়াইজ তোমাকে বিন্দুগুলা বসাতে হবে। তুমি যদি এন্টি ক্লকওয়াইজ বসাও তাহলে পজিটিভ পাবা, ক্লকওয়াইজ বসালে নেগেটিভ পাবা। কি বুঝালাম একটু বুঝিয়ে বলি। সাপোজ এখানে তুমি যদি এই যে ঘড়ির কাঁটা ঘুরাও, এই যে এ থেকে শুরু করলা, তুমি অবশ্যই এর পরে কাকে বসাতে হবে? বি কে, বির পরে কাকে? সি কে, সির পরে কাকে? ডি কে, ডির পরে কাকে?
এ কে, ঠিক আছে? তোমাকে এই প্যাটার্নে বসাতে হবে, অথবা তুমি যদি ক্লকওয়াইজ বসাতে চাও, মনে করো ছিল এ, তোমার যদি ক্লকওয়াইজ ঘোরো, এর পরে কত ডি, ডির পরে কত, ডির পরে হচ্ছে সি, সির পরে কত বি, বির পরে কত এ, মানে তোমাকে যে কোনো একটা ওয়াইজ বসাতে হবে। এখন তুমি মনের মাধুরী মিশিয়ে এর পরে সি, কোনো ক্লক এন্টি ক্লক কিছুই মানলা না, তাহলে কিন্তু হবে না। যে কোনো একটা ওয়াইজ তোমাকে যেতে হবে, হয় ক্লক অথবা এন্টি ক্লক। এন্টি ক্লক গেলে সুবিধা, একবারে পজিটিভ অ্যান্সার পাবা। সো এই গেল হচ্ছে চতুর্ভুজের ক্ষেত্রফলের আইডিয়া, ঠিক আছে? বাট যেহেতু তোমাদের ম্যাক্সিমাম জায়গায় এমসিকিউ, আমি আশা করছি যে এমসিকিউ তে অ্যাটলিস্ট মানে চতুর্ভুজের ক্ষেত্রফল মানে আসার উচিত না, মানে অনেক বড় হয়ে যাবে। আর একটা জিনিস একটু মনে রাখবা, যেটা শুধুমাত্র চতুর্ভুজ বা ত্রিভুজ না, এন বাহু বিশিষ্ট যে কোনো বহুভুজের ক্ষেত্রে এই ঘটনাটা প্রযোজ্য, ঠিক আছে? এখানে একটু যে নির্ণায়কের মতো সাইন দিও, থার্ড ব্র্যাকেট না দিয়ে। এবং এখানে ওই যে সেম ট্রিক্স, এই বরাবর সবগুলো হবে প্লাস আর এই বরাবর সবগুলো হবে মাইনাস, এভাবে জিনিসগুলো চলতে থাকবে। অলরাইট, সো চলো দেখি পরীক্ষায় কি ধরনের ম্যাথস আসছে। পরীক্ষায় মূলত যেগুলো আসছে সেগুলো হচ্ছে যে চতুর্থ মানে বিন্দু বের করা বা কখনো কখনো ছেদ বিন্দু বের করা। যেমন এখানে আমরা একটা ট্রায়াঙ্গেল দিয়ে হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা যদি কিনা এটা একটু ড্র করার ট্রাই করি। আচ্ছা, রম্বস যেহেতু বলেছে, আচ্ছা রম্বস তো এটা দিয়ে হবে না, এটা একটু বাঁকা হইতে হবে। তো যাই হোক, আমরা তাহলে আরেকটা একটু ম্যানুয়ালি এঁকে ফেলি। একটা রম্বসই আঁকি, মনে করো আমরা এইভাবে আঁকলাম, আনুমানিক ভাবে একটা রম্বস এঁকে ফেলি। ওকে, তো এখন আমাকে কি বলেছে? আমাকে যেটা বলেছে যে একটা বিন্দু হচ্ছে 0 0, একটা বিন্দু হচ্ছে a-4, আর একটা বিন্দু হচ্ছে 4b, আচ্ছা। সো a-4 এখানে আসবে হচ্ছে 4, b, আর এখানে আসবে হচ্ছে 5, 0। সো এই যে তুমি পয়েন্ট গুলা বসালা, ঠিক আছে? তো এবার আমাকে যেটা করতে বলেছে, রম্বসের কর্ণ দুইটির ছেদবিন্দু কত। তো একটা জিনিস অলওয়েজ মনে রাখবা, এটা হচ্ছে যে কোনো সামান্তরিকের ক্ষেত্রে প্রযোজ্য। সামান্তরিক, আয়ত, বর্গ, রম্বস, এদের প্রত্যেকের ক্ষেত্রে এই যে দুইটা বিন্দু যে আমি নিলাম, মানে কর্ণ দুইটা যে ছেদ করলাম, এদের ছেদবিন্দুটা না সেম, ঠিক আছে? এবং এই ক্ষেত্রে এরা হচ্ছে অলওয়েজ এদের প্রান্ত প্রান্ত বিন্দুকে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে? তো যেহেতু সমদ্বিখণ্ডিত করে, তাহলে আমরা একটা কাজ করতে পারি। তুমি দেখো, আমি এই বরাবর নিলাম, সো এই বরাবর আমি তাহলে কি এদের মধ্যবিন্দু বের করবো, যেহেতু সমদ্বিখণ্ডিত করে। তাহলে তুমি দেখো, এদের ভুজগুলা যোগ করব, তাহলে এখানে 0 + 4 ডিভাইডেড বাই কত 2। ওই যে আমরা গত ক্লাসে শিখেছিলাম না যে সমদ্বিখণ্ডকের ক্ষেত্রে x1 + x2 ডিভাইডেড বাই 2, ওইভাবে জিনিসটা কাজ করছে। তো এটা যদি করি, তাহলে পরবর্তীতে আরেকটা কি আসবে, এখানে 0 আর b, তাহলে এখানে হচ্ছে 0 + b ডিভাইডেড বাই 2। তাহলে ক্যালকুলেট করলে আমি যেটা পাবো, এখানে পাবো হচ্ছে 2, b। ওকে, তাহলে এখানে একটা পয়েন্ট পেলাম 2, b। এরপর আমি যদি কিনা হচ্ছে আমার পরের ক্যালকুলেশনটা করি, পরের ক্যালকুলেশন আমরা যে জিনিসটা পাবো, যে এখানে আমরা এখন এই বরাবর করব। সো এই বরাবর যদি এখন এটা আমি বের করতে চাই, তাহলে এখন আবার আগের মতো a+5 ডিভাইডেড বাই 2, -4, হচ্ছে -4 + 0 ডিভাইডেড বাই কত 2। সো এবার লক্ষ্য করে দেখো, আমি যদি এটাকে ফার্দার ক্যালকুলেট করি, মানে এই বিন্দুর একটা স্থানাঙ্ক পেয়েছি 2, b, আর আরেকটা স্থানাঙ্ক আমরা কি পাচ্ছি, আরেকটা স্থানাঙ্ক পাচ্ছি এখানে -4, 0। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে আমরা a+5 ডিভাইডেড বাই 2, আর এখানে আমরা পাচ্ছি হচ্ছে অনলি -2। অলরাইট, তাহলে এবার তুমি চাইলে এদেরকে এখন, যেহেতু দুটা পয়েন্ট আমি বলেছি সেম, ইকুয়াল ধরে তুমি চাইলে a b এর মান বের করে ফেলতে পারো। বাট এখানে আমাদের আর বাকি কাজ করার দরকার পড়তেছে না, কারণ অলরেডি দেখো আমরা একটা পয়েন্ট পেয়েছি 2, b, তার মানে এই বিন্দুটার অবশ্যই ভুজ হচ্ছে 2। আবার আরেকটা পয়েন্ট পেয়েছি a+5 ডিভাইডেড বাই 2, ঠিক আছে? তাহলে এটার ডিভাইডেড বাই 2, -2, তাহলে এটার কোটি অবশ্যই কত -2। তাহলে এই দুটাকে যদি কম্বাইন করি, যেহেতু ওরা একই বিন্দু, তাহলে এটার অ্যান্সার আসবে 2, -2। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আইডিয়া। আর সেম জিনিসটাই কিন্তু আমরা চাইলে কম কম বেশি বেশি দিয়ে আবার বের করতে পারি। কিভাবে? আমরা গতদিন দেখেছিলাম, মানে খুব অ্যামেজিং শর্টকাট। চলো আমরা দেখি। সেম ম্যাথটা আমি তোমাদেরকে আরেকবার করে দেই। তো এখানে কি আছে, একটা হচ্ছে 0 0, দেন হচ্ছে a-4, দেন এখানে হচ্ছে 4b, দেন এখানে হচ্ছে 5 0। সো কম কম বেশি বেশি, ঠিক আছে? এবার দেখো, এই জায়গায়
পয়েন্ট কত 0, এই জায়গায় কত 4, বেড়েছে না কমেছে বেড়েছে, কত বেড়েছে 4 বেড়েছে, তাহলে পুরা রাস্তা গেলা 4 বাড়লো, অর্ধেক রাস্তা গেলে কত বাড়বে 2 বাড়বে, তাহলে এখানে ছিল কত 0, 2 বাড়লে কত শুধু 2, দ্যাটস ইট, বুঝ পেয়ে গিয়েছি। এবার যদি কোটি বের করতে চাই, এখানে ছিল 0, এখানে ছিল কত বি, তাহলে এটা ইউজ করে আমি পারবো না, আমাকে এবার অন্যটার হেল্প নিতে হবে। তো অন্যটার যদি হেল্প নিতে চাই, এখানে আছে এ, এখানে আছে 5, এর মান যেহেতু জানি না তো আমি এটাও পারবো না, তো আমাকে যেটা করতে হবে এখানে -4 আর এখানে 0, এটার হেল্প নিতে হবে। তো -4 থেকে 0 বেড়েছে না কমেছে, অবশ্যই বেড়েছে, কত বেড়েছে 4 বেড়েছে, এখন পুরা রাস্তায় যদি 4 বাড়ে তাহলে অর্ধেক রাস্তায় কত বাড়বে 2 বাড়বে, তাহলে -4 থেকে যদি আমি 2 বাড়াই কত হবে -2। তাহলে দেখো তুমি যদি এই কনসেপ্ট গুলা বুঝো তাহলে কিন্তু নিমেষেই অঙ্ক করে ফেলতে পারবা। আচ্ছা, পাশাপাশি এই ম্যাথ থেকে আরেকটা প্রশ্ন আমি চাইলে অ্যাড করতে পারি যে এ বির মান কত। সো এ বির মান বের করাও কিন্তু খুব সিম্পল। তুমি দেখো, তুমি যদি বির মান বের করতে চাও, যেহেতু এই কোটি আর এই কোটি সেম, তাহলে বি হচ্ছে -2, একবারে আমাদের শেষ। এবার যদি আমি এ এর মান বের করতে চাই, তুমি দেখো এটা হচ্ছে এটার ভুজ, এটাও ভুজ, তাহলে এখানে আসবে a + 5 / 2 ইকুয়ালস কত, এখানে আসবে হচ্ছে 2, ক্যালকুলেট করো, তাহলে a + 5 ইকুয়ালস 4, তাহলে a সমান হচ্ছে -1। তাহলে তুমি চাইলে এই পয়েন্ট গুলো বের করতে পারো, বাট আমাদের এই ম্যাথসে এই পয়েন্ট বের করার কোনো প্রয়োজন ছিল না, তাই আমি আলাদা করে আর বের করি নাই। সো আই গেস তোমরা ট্রিক্সটা বুঝতে পেরেছো। তো যদি বুঝতে পারো, আমরা পরের ম্যাথসটা নিমিষেই করে ফেলবো। সো অলরেডি ছবি আঁকা আছে, তোমরা জাস্ট মনোযোগ দাও। কি বলেছে, এ বি ডি বিন্দুগুলো এবিসিডি রম্বসের 3টি শীর্ষবিন্দু, তাহলে এবিসিডি সিরিয়ালি বসবে, এখানে এ হচ্ছে 2 5, বি হচ্ছে 5 9, সি হচ্ছে XY আর ডি হচ্ছে 6 8। তো এটা আমি দুই ভাবে করতে পারি। একটা ভাব হচ্ছে আগের ম্যাথটা ঠিক যেভাবে করেছি। আগের ম্যাথটা কিভাবে করেছি আমি জাস্ট একটু আইডিয়াটা বলি, আমি পুরোটা করে দিব না। আইডিয়াটা কি ছিল, আইডিয়াটা হচ্ছে আমি কি যে এইদের যে কর্ণ, এদের কর্ণের ছেদবিন্দু কি সেম, তাহলে আমি কি করব, আমি একবার লিখবো হচ্ছে x + 2 / 2, কমা ওই জায়গায় আসবো হচ্ছে y + 5 / 2, ঠিক আছে, এই যে এসি বরাবর নিলাম, ঠিক আছে। আবার এরপর আমি যে কাজটা করব, এরপর আমি নিব হচ্ছে বিডি বরাবর। তো বিডি বরাবর যদি নেই 5 + 6 / 2, কমা 8 + 9 / 2, ওই যে আগের ক্লাসের ফর্মুলাগুলো ইউজ করছি। দেন এই ভুজ আর এই ভুজ সেম, এই ভুজ আর এই ভুজ সেম, তুমি ক্যালকুলেট করলে এক্স এর মান পেয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা দাঁড়াও, আমরা একটা ক্যালকুলেট করি কি আছে জীবনে। তো যদি ক্যালকুলেট করি, এটা হচ্ছে x + 2/2 ইকুয়ালস 5 + 6/2, এখানে 2 আর 2 কাটা, তাহলে এখানে x + 2 ইকুয়াল হচ্ছে 11, তাহলে এখানে x ইকুয়ালস হচ্ছে 9। y এর মান যদি বের করতে চাই, y + 5/2 ইকুয়াল, এখানে 8 + 9/2, 2 আর 2 কাটা, তাহলে এখানে y + 5, 8 আর 9 হচ্ছে 17, তাহলে y ইকুয়ালস টু হচ্ছে 12, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 9,12। বাট আমি এই ম্যাথটা জাস্ট কয়েক সেকেন্ডে করে ফেলবো, ওই কম কম বেশি বেশি হ্যাকসটা ইউজ করে, ঠিক আছে। তো চলো দেখি কিভাবে করে। সো সবাই রেডি, ঠিক আছে, চলো এবার হচ্ছে আমরা জাস্ট ম্যাজিক দেখবো। তো কি আছে দেখো, এখানে আছে 2, এখানে কত আছে 6, বেড়েছে না কমেছে, সবাই বলবা বেড়েছে, কত বেড়েছে 4 বেড়েছে। তো যেহেতু এই বাহু আর এই বাহু সমান, তাহলে এদের বাড়া কমাটাও কি হবে সেম হবে। তো যেহেতু বাড়া কমাটা সেম, তুমি লক্ষ্য করে দেখো আমি এবার কি করি, আমি যে কাজটা করব, এখানে তোমরা বলেছো ছিল 2 আর 6, কত বেড়েছে 4 বেড়েছে, তাহলে এই দিকেও কত বাড়বে 4 বাড়বে। এখানে কত আছে 5, এর সাথে 4 বাড়ালে কত 9, ঠিক আছে। অলরাইট, আবার দেখো এখানে আছে কত 5, এখানে কত আছে 8, সেম প্রশ্ন, বেড়েছে না কমেছে, সবাই বলবা বেড়েছে, কত বেড়েছে 3 বেড়েছে। সো এখানেও যদি 3 বাড়ে তাহলে এখানেও কত বাড়বে 3 বাড়বে, তাহলে এখানে আছে 9, 9 এর সাথে 3 বাড়লে কত হয় 12। জীবন সুন্দর, একদম ইজি ম্যাথ। পরীক্ষায় আসবে, প্রশ্নের দিকে তাকাবা, মুচকি মুচকি হাসি দিবা, মনে মনে বলবা জীবন সুন্দর, সাথে সাথে ম্যাথ শেষ, ঠিক আছে। তো চলো আমরা এখন একটা প্রশ্ন রাখতে পারি যে ভাইয়া আপনি এই বরাবর বাড়িয়েছেন, এখন তাহলে এই বরাবর কি দোষ করেছে, এই বরাবর করলে কি ম্যাথ হবে, উত্তর হচ্ছে এই বরাবর করলেও হবে। চলো আরেকবার করি, ঠিক আছে। তো আরেকবার যদি করি, চলো দেখি ঝটপট কি হয়েছে। মনে করি এই ম্যাথটা আমরা আগে কখনো করি নাই, আগের বার হচ্ছে আমরা এই দিকে করেছিলাম, এবার হচ্ছে আমরা এই দিকে করব, দেখি ঘটনা সেম হয় কিনা। সো ঘটনা সেম হওয়ার জন্য সবাই মনোযোগ দাও, ঠিক আছে, বোর্ডের দিকে তাকাও, দেখো এখানে আছে 2, এখানে আছে 5, বেড়েছে না কমেছে, সবাই বলো কত বেড়েছে, কত বেড়েছে 3 বেড়েছে। সো এই বরাবর যদি 3 বাড়ে, উপরেও কত কি হবে 3 বাড়বে। সো যদি উপরেও 3 বাড়ে, এখানে আছে 6, 3 বাড়লে কত হবে 9।
আবার অনুরূপ ভাবে এখানে আছে 5, এখানে আছে 9, বেড়েছে না কমেছে? বেড়েছে। কত বেড়েছে? 4 বেড়েছে। তাহলে এখানে আছে 8, এদিকেও কত হবে? 4 বাড়বে, 4 বাড়লে কত? 12। জীবন সুন্দর, শেষ ম্যাথ। ঠিক আছে, সো এই ট্রিক্স গুলো কিন্তু খুবই এফেক্টিভ, বিশেষ করে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট গুলোর জন্য একদম অসাধারণ ট্রিক্স। তো চলো এবার হচ্ছে আমরা আমাদের আজকের লাস্ট টাইপে চলে যাই। এখানে হচ্ছে আমরা হচ্ছে সঞ্চার পথের সমীকরণ নিয়ে আলোচনা করব। সঞ্চার পথ খুবই সিম্পল, তোমাকে একটা ম্যাথ দিবে, কিছু কন্ডিশন দিবে, তোমার কাজ হবে ইকুয়েশন বের করা। তুমি যে কাজটা করবা, প্রথমে একটা পয়েন্ট ধরে নিবা পি এক্স ওয়াই, এরপর যে কন্ডিশন দিবে কন্ডিশন গুলা ফেলবা, অঙ্ক শেষ। ঠিক আছে, তো চলো দেখি, এখানে হচ্ছে ওরা অলরেডি কনসেপ্ট গুলা লিখে দিয়েছে, আমরা একটু জাস্ট একবার ছোট্ট করে রিডিং পড়ি। কি বলেছে? এক বা একাধিক নির্দিষ্ট শর্ত মেনে বিন্দুগুলো যে পথের উপর অবস্থান করে ওই পথকেই সঞ্চার পথ বলে। ওই শর্তগুলো মেনে যে সমীকরণ পাওয়া যায় তাই হচ্ছে সঞ্চার পথের সমীকরণ। আমাদের মূলত সঞ্চার পথের সমীকরণটা বের করা কাজ থাকে। আর হচ্ছে সঞ্চার পথ হচ্ছে যেমন বৃত্ত, সমীকরণ কি? এক্স স্কয়ার ওয়াই স্কয়ার 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0, এভাবে। ঠিক আছে, মানে জাস্ট শেপ গুলার নাম হচ্ছে সঞ্চার পথ, আর আমরা ইকুয়েশন গুলা বের করব। আচ্ছা, আর আমরা যেটা করবো, প্রশ্ন পদ্ধতিতে যে মানে প্রশ্নে প্রদত্ত যে শর্ত সমূহ আছে এটাকে জাস্ট আমরা এক্স ওয়াই ধরে নিব, মানে একটা বিন্দু ধরে নেওয়ার পর জাস্ট ওই শর্তগুলোতে ইমপ্লিমেন্ট করব, তাহলে আমার ম্যাথ শেষ। জাস্ট দুইটা ম্যাথ আছে, ঝটপট করে ফেলি। কি কি বলেছে? একটা পয়েন্ট বলেছে 0, 1 বিন্দু আর y ইকুয়ালস টু 1 সরল রেখা থেকে সমান দূরে আছে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে এদের দূরত্বটা সেম। তো যদি এদের দূরত্ব সেম হয় তাহলে আমরা কি করব দেখো, প্রথমে বলেছে 0, -1, তাহলে আমি প্রথমে যে সর্বপ্রথম কাজ, পি একটা পয়েন্ট ধরে নিব এক্স ওয়াই। সো পি যদি এক্স ওয়াই ধরে নেই, তাহলে দেখো প্রথমে আমি এটাকে একটা পয়েন্ট চিন্তা করি, সাপোজ কি চিন্তা করব, ও চিন্তা করি। তাহলে এখানে এই পি থেকে ও এর যে দূরত্ব সেটা কত? x-0 প্লাস ওয়াই মাইনাস মাইনাসে প্লাস 1, এখানে স্কোয়ার, এখানে স্কোয়ার, এখানে রুট ওভার, তাই না? আচ্ছা, আর এখানে আই গেস তোমাদের এই ফর্মুলাটা মনে আছে যে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0, এরকম একটি রেখা থেকে x1 y1, ঠিক আছে, এই যে বিন্দুর, এটার হচ্ছে দূরত্বের ফর্মুলা বা লম্ব দূরত্বের ফর্মুলা হচ্ছে ax1 by1 প্লাস c ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে মডুলাস। ঠিক আছে, এটা আমরা পরবর্তীতে আরেকটা ক্লাসেও আলোচনা করবো, বাট আপাতত আমাদের এই ফর্মুলা একটু দেখে নিলাম। তো এবারে যদি আমি মানগুলা বসাই, দেখো এই যে সমীকরণটা, এটাকে যদি আমি চিন্তা করতে পারি y-1 ইকুয়াল 0। তো তুমি যদি এটার সাথে কম্পেয়ার করো, এখানে a এর মান 0, b এর মান হচ্ছে 1, c এর মান হচ্ছে -1। ঠিক আছে, এটার সাথে যদি তুমি এটাকে কম্পেয়ার করো, এবার জাস্ট মান বসাও, মান বসাও। এখানে a কত বলেছি? a বলেছি হচ্ছে 0, b বলেছি 1, c বলেছি হচ্ছে -1। এবার তুমি জাস্ট মান বসাও। তো তুমি যদি মান বসাও, তাহলে এখানে যে জিনিসটা তুমি পাচ্ছ সেটা হচ্ছে প্রথমে কি ax1, তো এখানে x1 y1 কিন্তু যে এইটা, ঠিক আছে, তাহলে a তো নাই, মান বসানোর কিছু নাই। এরপর b1, তাহলে এখানে আমি জাস্ট সিম্পলি বসিয়ে দিব হচ্ছে এই y এর জায়গায় আমার বসানোর কথা ছিল y1, বাট এখানে কিন্তু আমার পয়েন্টে x1 y1 না, পয়েন্টটাই xy, তাহলে এখানে y যা আছে অ্যাজ ইট ইজ বসিয়ে দিব, আর এখানে হচ্ছে প্লাস, মানে সমীকরণটা যা আছে আমি তাই বসিয়ে দিব। তাহলে এখানে y-1, ঠিক আছে, আর নিচে কি রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে রুট ওভার a স্কোয়ার মানে হচ্ছে 0 স্কোয়ার, বি স্কোয়ার মানে 1 স্কোয়ার। ফাইন, এবার তাহলে ক্যালকুলেট করি। ক্যালকুলেট করলে প্রথমে বোথ সাইড কি স্কোয়ার করে দাও, বোথ সাইডকে যদি স্কোয়ার করে দিই তাহলে এই পাশে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার, আর এখানে y-1 হোল স্কোয়ার। ঠিক আছে, দেন আমি একটা কাজ করি, এটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু y-1 হোল স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার। তো এবার এটাকে আমি জাস্ট এখন নর্মাল ক্যালকুলেশন করে ফেলবো। তো আমি যদি নর্মাল ক্যালকুলেশন করি, আচ্ছা নর্মাল ক্যালকুলেশন না করে আমি একটু ট্রিক্সও অ্যাপ্লাই করতে পারি। আমরা ছোটবেলায় শিখেছিলাম না যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু 4ab, এরকম কিছু একটা শিখেছি না? তাহলে এখানে একটা কাজ করি, আমরা সিমিলার কনসেপ্ট ইউজ করি। এক্স স্কোয়ার, এখানে আমি হচ্ছে একটা মাইনাস কমন নেই, মাইনাস কমন নিয়ে আমি যদি এটাকে ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস y-1 হোল স্কোয়ার লিখি, আই গেস কারো কোনো আপত্তি নেই, একই জিনিস কিন্তু। তাহলে লাভ কি হচ্ছে? এই পাশে আসছে এক্স স্কোয়ার, ঠিক আছে, এই পাশে এক্স স্কোয়ার, দেন আমি 4ab ফর্মুলা বসাবো, তাহলে এখানে -4 বসাবো, এখানে a ভাবতে পারি y কে, ঠিক আছে, তাহলে 4y, আর b ভাবতে পারি 1 কে, তাহলে যা আছে তাই থাকলো। তাহলে এদেরকে এক পাশে নিয়ে আসলে যেটা হবে এক্স স্কোয়ার প্লাস 4y ইকুয়াল 0। সো আমরা জাস্ট 9-10 এর ফর্মুলা গুলো ইউজ করে খুব সহজে কিন্তু ম্যাথটা করে ফেলতে পারছি। অলরাইট, আচ্ছা, সো আমাদের আজকে লাস্ট ম্যাথ, সো এটাও খুব ইজি। আচ্ছা, আরেকটা কথা, লাস্ট ম্যাথটার আগের ম্যাথটার মধ্যে মিল আছে। মিলটা কি? এখানে একটা বিন্দু দেওয়া, এখানে একটা রেখা দেওয়া, আর আমরা জানি একটা মানে পরাবৃত্ত হচ্ছে এমন একটা সঞ্চার পথ যা কিনা একটি নির্দিষ্ট বিন্দু এবং একটি নির্দিষ্ট রেখা থেকে সমদূরবর্তী।
ঠিক আছে? তো তার মানে কিন্তু আমরা প্রথমে বুঝতে পারছিলাম যেটা একটা আসলে যদি জিজ্ঞেস করতো যে এটা কোন সঞ্চার পদ, উত্তর হচ্ছে পরাবৃত্ত। ঠিক আছে, আবার এই প্রত্যেকটাই আসলে পরাবৃত্তের সমীকরণ, জাস্ট বিভিন্ন ধরনের শেপ। বাট এই পরেরটা কিন্তু ইজি, পরেরটা আমার আর করা লাগবে না, পরেরটার অ্যান্সার হচ্ছে পরাবৃত্ত। কিভাবে? এক্স ওয়াই বিন্দু a,0 থেকে যে দূরত্বে এক্স প্লাস এ থেকে সেম দূরত্বে, তাহলে সমান দূরত্বে, তাহলে সঞ্চারপথটি কি হবে? পরাবৃত্ত। এটা জাস্ট মুখস্থ উত্তর বসিয়ে দিতে পারো। তাও আমি একটু ভদ্রতা করে দিচ্ছি। যেমন এখানে কি এই দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করবো, দূরত্ব যদি বের করতে চাই এখানে কি আসবে? এখানে আসবে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস এখানে আসবে ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার, এখানে রুট ওভার, এখানে হচ্ছে সমীকরণ যা আছে তাই লিখবা, লিখার পরে নিচে এক্স এর সহগ আর ওয়াই এর সহগের স্কোয়ার। তাহলে এবার এদেরকে তুমি স্কোয়ার করো, তো যদি স্কোয়ার করো তাহলে এখানে কি আসবে? এক্স মাইনাস এ হোল স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার, এখানে এক্স প্লাস এ হোল স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কি আসবে? এক্স প্লাস এ হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ হোল স্কোয়ার। তাহলে 4ab এর ফর্মুলা ডাইরেক্ট বসিয়ে দাও, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax। ঠিক আছে, তাহলে এই ছিল মোটামুটি এটার ইকুয়েশন, বাট আমার হচ্ছে ইকুয়েশন জানতে চাই নাই, জাস্ট সঞ্চার পথের নাম জানতে চেয়েছে। তাহলে কি হয়ে গেল আমাদের সঞ্চার পথের ক্লাস। দ্যাটস ইট ফর টুডে। সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং আমন্ত্রণ রইল পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।